দিকে এগিয়ে এসে বলল, তুমি আমার জন্য নিউ খেলনা আনোনি? শেহরাজ চমকে তাকিয়ে দেখল ফিরোজা মুখ ফুলিয়ে দাঁড়িয়ে আছে। স্যান্ডি আলতো হাসল। শেহরাজ ফিরোজাকে কাছে টেনে নিয়ে কোলের ওপর বসালো। অসহায় কণ্ঠে বলল, ও মাই লাভ, আমি তো ভুলে গেছি। ফিরোজা গলা নিচু করে বলল, তুমি কেবল নিউ ফ্রেন্ডের জন্য ভাবো, আমার কথা এত আর ভাবো না। লাভ, আমি তো সবসময় তোমার কথাই ভাবি। তুমি সত্যি বলতো ভাইয়া? হ্যাঁ, তুমি তো আমার ছোট্ট রাজকন্যা। ফিরোজা একটু হেসে ফেলল, আবার লজ্জা পেয়ে চোখ নামিয়ে বলল, তুমি আমার ভাইয়া, তুমি নিউ ফ্রেন্ডের থেকেও আমাকে বেশি ভালোবাসবা। আমার মতো কোনে তাও তো ভালোবাসবা না। শেহরাজ তার ছোট্ট হাত দুটো ধরে বলল, না, বাসবো না, বাসবো না, তোমার মতো করে আমি কাউকে ভালোবাসবো না লাভ। ফিরোজা এবার খুশি হয়ে বলল, তাহলে আমার জন্য একটা পিত্তি কিটি আনবে তাল। ওকে লাভ, তোমার কথা আমি আর ভুলবো না মাই লাভ। কথা দিলাম কাল তোমার জন্য একটা পিঙ্কি কিটি আনবো। আর নিউ প্ল্যানকে বলবা তে যেন তোমার জন্য বেটি আমাকে আদর করে। শেহরাজ হেসে বলল, তোমার কথাই তো শেষ কথা প্রিন্সেস। ফিরোজা খুশি হয়ে হাততালি দিল। শেহরাজ ফিরোজার গালে ঠোঁট ছুঁয়ে বলল, এখন আমি একটু কাজ করছি, তুমি তোমার নিউ ফ্রেন্ডের কাছে যাও। ফিরোজা কোল থেকে নেমে বাড়ির ভেতরে দৌড়ে চলে গেল। তখনই শেহরাজের সব ফ্রেন্ডরা এসে হাজির হয়। আয়ুব নাজমিনের সাথে ফোনে কথা বলতে বলতে একটু সাইডে গিয়ে দাঁড়ায়। আয়ুব হেসে বলল, এই সকালটা পুরো তোমার মতো। না। তোমার মতো। নাজমিন চমকে কিন্তু ঠোঁটে হাসি রেখে বলে, আপনি কি সবসময় এভাবে কথা বলেন? না, শুধু আমার সাথে কথা বলেই কবি হয়ে যান। তোমার কণ্ঠ শুনলেই কবিতা লিখতে ইচ্ছে করে ব্রাউন গার্ল। নাজমিন কিছুটা লজ্জা পেয়ে বলল, আপনি আমাকে এই নামে ডাকেন কেন? কারণ তোমার চোখের রং, তোমার ত্বকের ছায়া, তোমার অভিমান সব একসাথে একটা গল্প বলে, একটা গভীর রঙিন গল্প। নাজমিন মৃদু হাসে। আপনি শুধু কথাতেই মানুষকে মুগ্ধ করেন নাকি কাজেও সেই রকম? আমি সবকিছুতে পারদর্শী। বলো তুমি আমাকে কেমন দেখতে চাও? আমি শুধু এটা চাই, আপনি কখনো বদলে যাবেন না। আমি যদি বদলাই তাহলে ওই আকাশটা গোলাপি হয়ে যাবে। তুমি তো জানো আমি ব্রাউন গার্লের কথা রাখি। আপনি এত চাপা কিভাবে মারেন? আকাশের রং গোলাপি, আপনি বদলে গেলেও হবে না। যত সব ফালতু কথা। এই ছাম্মাক চালো, আমি কোনো চাপা মারিনি, সব সত্যি বলেছি। আপনি আবার চাম্মাক চালো বলেন? আপনি একটা চিপা রোডের বাচ্চা ছাগল। আমি আপনাকে ফিল্মি প্রেমিক ভাবছিলাম। এই তুমি কি বললা? আমি ছাগলের বাচ্চা? তবুও তুমি এই ছাগলের বাচ্চাটার প্রেমে পড়েছো? আপনার প্রেমে পড়ি তো পেট খারাপের মতো অবস্থা। পচাগু খাইলেও বোধহয় কারোর পেটে এত খারাপ অবস্থা হবে না। আয়ুব নাটকীয়ভাবে বুক চেপে ধরে বলল, প্রেমে পাগল আইয়ুবের প্রতি এই অপমান। ভালোবাসা টয়লেটে ফ্লাশ করে দিল তো, কাজটা ঠিক করলে না। হয়েছে, জানতো সবসময় উল্টাপাল্টা লজিক দিয়ে কথা বলেন। কথাটা বলে নাজমিন কল কেটে দিল। পেছন থেকে আইয়ুবের সব কথা শুনে সারভাজরা হাসিতে ফেটে পড়ল। রাহিম চায়ের কাপে চুমুক দিয়ে মুখ টিপে হেসে বলল, ভাই আইয়ুবের দেখলি পুরা নিব্বাদের মতো প্রেম করে বেড়াচ্ছে। এইসব নাটক তো আমি কলেজে দেখতাম। নিহাল বলল, আহা, আয়ুব ভাইয়ের প্রেম এখন পিওর স্ন্যাক্স। ব্রাউন গার্ল রে দেখে একদম কবি হয়ে গেছে, একদম এসকের মতো। শেহরাজ চোখ শুরু করে ঠোঁটে চাপা হাসি নিয়ে বলল, আইয়ুবের টপিকের মধ্যে হেডলাইনে আমার নাম উঠলো কেন? সারভাজ হাসতে হাসতে বলল, তুই আইয়ুবের প্রেমী আলাপ শুনছিস? আল্লাহ গো, আমি হাসতে হাসতে মরে যাই। শেহরাজ চোখ মেরে বলল, ওরে প্রেম করতে দে, ব্রাউন গার্লে কাদালে আইয়ুব আবার রেগে যাবে। শেহরাজ হালকা হেসে আবারও আইয়ুবকে বলল, তোর প্রেম আলাপ ভালো ছিল, কিন্তু সাবধানে করবি। আমি হেডমাস্টার, যখন তখন তোর প্রেমের 12টা বাজাই দিব। আইয়ুব মুখ ভেঙে বলল, তুই
হেডমাস্টার হলে আমি হইলাম ক্লাসের মনিটর। সকলে একসাথে হেসে উঠল। এমন সময় রিয়াজ এসে বলল। আমি বলেই দিচ্ছি ভাবিজি আজ থেকে আমার পার্টনার। সবাই থমকে তাকায়। শেহরাজ চোখ তুলে তাকিয়ে ঠোঁটে বাঁকা হাসি রেখে বলল। রিয়াজ, তোর এই সিদ্ধান্ত কি ফাইনাল? হ্যাঁ, তুমি তো সব সময় রাগ করো, ভাবিজিকে আমি একটু কাঁদতে দেব না। তাই নাকি? আমি রাগ করি বলেই তুই আমার সুইটহার্টকে নিয়ে নিতে এসেছিস? নিহাল বলল। এখনকার ছোটরা ডেঞ্জারাস, বড়রা যতই কিছুই করে ওরা এক লাইনে গিয়ে দাবি করে। সারফাজ হেসে বলল। তবে এখন থেকে সমুর নাম হবে রিয়াজা জাহানা। শেহরাজ গম্ভীর গলায় বলল। সবাই চুপ। আমার সুইটহার্টকে নিয়ে কেউ রসিকতা করবে না, বিশেষ করে আমার প্রতিদ্বন্দ্বী রিয়াজ। রিয়াজ হাত তুলে বলল। ঘোষণা করছি আমি রিয়াজ খান এই সিদ্ধান্ত নিয়েছি যে আজ থেকে ভাবিজি আমার পার্টনার। ওনাকে আর কেউ খান সাহেবের স্ত্রী বলবেন না। রিয়াজ, একটু সামনে আয় ভাই, আমি তোকে একটু আদর করি। রিয়াজ হেসে বলল। তোমার আদর আমার লাগবে না, ভাবিজি আমার কিউট পার্টনার, তার আদর আমার লাগবে। আমি কাল রাতেই টিকটকে ঘোষণা দিয়েছি অলরেডি 500 ফলোয়ার। নিহাল বলল। ভাইরে ভাই, এই যে বলছিলাম না টিকটক একটা বিপদ। আয়ুব বলল। বা রোমান্টিক রিয়াজ। সারবাজ রিয়াজের টিকটক অ্যাকাউন্ট চেক করে বলল। রিয়াজের টিকটক বিও দেখে সবাই শেহরাজ ভাইকে হারিয়ে আমি জিতেছি। শেহরাজ ভ্রুকুচকে বলল। বাচ্চা ছেলে ভেবেছিলাম, এখন দেখি প্রেমিক হয়ে গেছে। এইসব কোথা থেকে শিখছে ও? শাহরুখ পেছন থেকে বলল। ভাই আমার কাছে একটা ডিভোর্স ফর্ম আছে, চাইলে দিয়ে দিই। এখনই ভাবিজি রিয়াজের নামে ট্রান্সফার হয়ে যাক। রাহিম বলল। শেহরাজ ভার্সেস রিয়াজ সিজন 1 শুরু হয়ে গিয়েছে। আমি পার্টনার বলেছি মানে পার্টনার। আজ থেকে আমি ভাবিজির হিরো রিয়াজ খান। সকলে আবারও একসাথে অট্টহাসিতে ফেটে পড়ল। সামিয়া, নাজবিন আর শাহরুখ ড্রয়িং রুমে বসে টিভি দেখছে। আজ শাহরুখ বাড়িতেই আছে। ফারিয়া এলো শেখ বাড়িতে, গিয়ে বসলো সামিয়া আর নাজমিনের পাশে। শাহরুখকে দেখে বলল। ভাইয়া, তোমার সাথে একটা সিরিয়াস কথা আছে। শাহরুখ না শোনার ভান করে বসে রইল। ফারিয়া কাঁধে ওড়না ঠিক করে আবারও বলল। তুমি না একদম অসহ্য। আমি একটা সিরিয়াস কথা বলতে চাইছি আর তুমি শুনছই না। শাহরুখ না তাকিয়ে বলল। তোর সিরিয়াস কথাও কার্টুনের মতো শোনায়, কি করি বলতো? তুমি জানো একটা মেয়ে তোমাকে অনেক পছন্দ করে। জানি। পাশের বাসার সুন্দরী মেয়েটা তো বলছিল আমি নাকি খুব হ্যান্ডসাম। কি? তুমি পাশের বাসার মেয়েদের সাথে কথা বলো? আর আমি যে তোমাকে সিরিয়াসলি ভালোবাসি, তুমি বোঝোই না। শাহরুখ এবার তাকায়, একটু স্মিত হেসে বলল। ভালোবাসা শুধু বললেই হয় না, প্রমাণ লাগে। তোমাকে রোজ সহ্য করি, এটাই সবচেয়ে বড় প্রমাণ। শাহরুখ হাসতে হাসতে বলল। তবে আর কি, তোর এই সাহসিকতার জন্য একটা পুরস্কার দেওয়া উচিত, শাহরুখ সহ্য করার পুরস্কার। একদিন আমি যদি সত্যিই চলে যাব, তখন বুঝবা। শাহরুখের চোখে একটু গভীরতা, কিন্তু মুখে ব্যঙ্গ করে বলল। তুই গেলে আমি কাঁদবো না, বরং পকোড়া ভেজে পার্টি করব। নাজমিন আর সামিয়া নীরব দর্শকের মতো দুজনের কথা শুনছে। ফারিয়া নরম গলায় বলল। একটা কথা বলবো ভাইয়া। শাহরুখ চোখ সরিয়ে না দেখেই বলল। তুই আবার কি নতুন নাটক শুরু করবি? ফারিয়া হালকা অভিমান নিয়ে বলল। তুমি তো জানো না আমার ভেতর কত কথা জমে থাকে। শাহরুখ কিঞ্চিত বিরক্ত হয়ে বলল। আবার যদি সেই ভালোবাসার সংগ্রাম শুরু করিস, তাহলে কিন্তু আমি উঠে চলে যাব। ফারিয়া কষ্ট চেপে বলল। কেন? ভালোবাসলেই বলতে নেই? তুই বুঝিস না তাই বলছিস। আমি এইসব ভালোবাসা বিশ্বাস করি না। মাথা খারাপ করে দিবি তুই একদিন আমার। ফারিয়ার চোখে পানি। আমি তো বেশি কিছু চাই না, শুধু তোমাকে একটু ভালোবাসি। একটুকু সহ্য হয় না তোমার? না, হয় না। যা তো ডাস্টবিনের মধ্যে গিয়ে মর। ফারিয়া রেগে বলল। ভাইয়া, তুমি নিজেই তো গু মাখা ডাস্টবিনের মতো, সব সময় বাজে কথা বলো। তাহলে তোমার মধ্যেই মরি। আর তুই কি পচা নার্দমার উপর লাফ দেওয়া ব্যাং? তুমি আমাকে ব্যাং বললে? তুমি নিজেই হইলে সেপটিক ট্যাঙ্ক, মুখ খুললেই গন্ধ বের হয়।
গন্ধ বের হয়। ভাইরে, এই মেয়েটা তো পুরোই গুবোমা, ছুইলেই বিস্ফোরণ। ফারিয়া ভেঙচি কেটে বলল, আমি গু বোমা হইলে তুমি হইলা গু প্যারা। কারো গায়ে লাগলেই প্যারা শুরু হয়। তোরে একদিন বস্তায় ভরে আসলেই ডাস্টবিনে ফেলে দিব, লিখে রাখ। সামিয়া হেসে বলল, ভুলে যেও না ভাইয়া, ফারিয়া আপু তোমার লাইফে সেই বিশেষ গু যেটা কোনোভাবেই কাটে না। শাহরুখ হেসে বলল, ও একটা পাগল, পুরাই নর্দমার রাজকুমারী। আর তুমি গুয়ের রাজপুত্র ভাইয়া। এই যা তো, নোংরা মেয়ে একটা। ফারিয়া সামিয়া আর নাজবিনকে চোখ মেরে ব্রো নাচিয়ে বলল, ভাইয়া আজকে কেমন জানি লাগতেছে তোমার, যেন হট কেক। শাহরুখ হকচকিয়ে উঠে বসে। তুই আবার কিরকম গাঁজাখুরি কথা কস? আমি কেক নাকি? তোর ব্রেনে গু ঢুকেছে, তোর ব্রেনে গু ঢুকেছে। ফারিয়া মুচকি হেসে বলল, গো না ভাইয়া, প্রেম। তোমার দেখলেই প্রেম করতে ইচ্ছে করে, গায়ে পড়তে ইচ্ছে করে। শাহরুখ চোখ কচলে বলল, গায়ে পড়তে ইচ্ছে করে মানে? তুই কি হইছস, নোংরা ময়লা? নর্দমা থেকে উঠে আসছিস? তুমি নর্দমা আমাকে বললা? নিজেকে দেখো আগে, টয়লেটে পড়ে থাকা পচা সাবানের মতো মুখ। তুই তো গু দিয়ে বানানো মানুষ, প্রেমের নাম করে শুধু বাজে পচা কথা। ফারিয়া আবারও ভেঙচি কেটে বলল, আমি গো হলে তুমি হইলা সেই টয়লেটের ফ্ল্যাশ, যেটা চাপ দিলেও কিচ্ছু নামে না। শাহরুখ ঠোঁট বাঁকিয়ে বলল, আর তুই তো সেই ডাস্টবিন, যার মুখ খোলা থাকলে পুরো মহল্লার গন্ধ ছড়ায়। তুমি হ্যান্ডসাম মনে করো নিজেকে, আয়নার সামনে দাঁড়ালেই তো তোমার চেহারা দেখে আয়না অক্কা পাবে। শাহরুখ ঘাড় কাত করে বলল, তোর মুখ খোলা মাত্রই চারপাশে সবকিছু থেমে যায়। রাস্তার প্রতিটি মোড়ে মোড়ে লিখে দেওয়া উচিত, সতর্ক থাকুন। ফারিয়া পচা কথা বলবে এখন, সকলেই মুখে মাস্ক বা রুমাল চেপে ধরুন। তোমার মুখ দেখলেই মনে হয় কেউ হাড়ি ভর্তি বৃষ্টি ভেজা পচা কাঁকরোল ছুঁড়ে মেরেছে। তুই আসলেই একটা নর্দমার রাজকন্যা, একদম ডাস্টবিনের দুঃখিনী পরি। আর তুমি সেই টয়লেটের দরজা, যেটা সব সময় খোলা থাকে আর কেউ ঢুকতেই চায় না। শাহরুখ সেন্টার টেবিলের ওপর রাখা ফলের ঝুড়ি থেকে আপেল তুলে নিল। ফারিয়া নাক ধরে বলল, তুমি আপেলটা ছোঁয়া মাত্রই আপেলটা থেকে এমন গন্ধ দিচ্ছে, মনে হচ্ছে কোনো পিচ্চি বাচ্চা আপেলটার উপর টয়লেট করে গেছে। শাহরুখ ঠান্ডা গলায় বলল, তোর মুখ খুললেই গন্ধ আসে, আপেল থেকে না। তুই মুখ খুলেছিস তাই গন্ধ পেয়েছিস। নাজমিন হাসতে হাসতে গড়াগড়ি খেয়ে বলল, আহারে ফারিয়া আপু, তুমি তো ভাইয়ার প্রেমী, আর ভাইয়া তো তোকে দেখে মনে করে পচা ডাস্টবিনের প্রেম। সামিয়া বলল, ওদের দুজনকে নিয়ে নেটফ্লিক্স সিরিজ বানাইলে নাম হইতো গুতে ভেজা হৃদয়। ফারিয়া কাঁদো কাঁদো মুখ করে বলল, তুমি আমারই নিয়ে এমন বাজে কথা বলো কেন ভাইয়া? আমি তোমার মন থেকে ভালোবাসি। তুমি জানো না আমার হৃদয়ের দরজা তোমার জন্যই খোলা। শাহরুখ কপাল কুঁচকে বলল, ওটা তোর হৃদয়ের দরজা না, ওটা নর্দমার ঢাকনা ছাড়া স্ল্যাব। ফারিয়া অভিমান করে হাত বুকে রেখে বলল, তুমি বুঝবা না, ভালোবাসা মানেই শুধু লাল গোলাপ না, কখনো কখনো পচা আলুর মধ্যে থেকেও ভালোবাসা জন্মায়। নাজমিন বলল, ফারিয়া আপু, সেই ভালোবাসা মানে টয়লেটে পানি না থাকা অবস্থায় ঢুকে পড়া। সামিয়া বলল, বারে এত গভীর প্রেম! ভাইয়া তোমাকে পাত্তা না দিলেও তুমি তারে দিয়েছ পাতলা প্রেমের দুঃস্বপ্ন। শাহরুখ রেগে বলল, আচ্ছা তোরা থামবি? না হলে আমি তোদের তিনজনকে একসাথে মেরে পচা খিচুড়ি বানায় ফেলবো। ফারিয়া লাজুক মুখ করে বলল, না, তোর ভালোবাসা নর্দমা না, পুরোই ডাস্টবিন। সামিয়া হেসে বলল, ভাইয়া ঠিকই বলছে ফারিয়া আপু, তুমি মাঝে মাঝে এমন ভালোবাসা দাও যেটা কিনা রান্নাঘরের নিচে আটকে থাকা পচা মুরগির মতো গন্ধ দেয়। একটু রোমান্টিক হতে পারো না? ফারিয়া কপাল কুঁচকে বলল, সামিয়া তুই আমার না ভাইয়ার টিমে? নাজমিন হাসতে হাসতে বলল, আরে আমরা তো দর্শক, কখনো তোমার টিমে, কখনো শাহরুখ ভাইয়ের টিমে। সামিয়া বলল, আমি তো শুধু ভাবি এই দুজনের বিয়ের রাতে ঝগড়ার শব্দ শুনে প্রতিবেশীরা পুলিশ ডাকবে। সামিয়ার কথা শুনে নাজমিন বলল, ওদের হানিমুন হবে গুলিস্তান ডাস্টবিন ট্যুর। শাহরুখ মুখ ভেঙে বলল, ওকে কে বিয়ে করবে, পচা নর্দমা একটা।
ফারিয়া শাহরুখের কথায় পাত্তা না দিয়ে একটু রোমান্টিক হয়ে বলল, ভাইয়া তোমার জন্য চা করি আনি। 1 কাপ ভালোবাসা, গু দিয়ে না, চিনি দিয়েই বানাবো। তোর ওই ভালোবাসার মানে হইল সেই পাতলা টয়লেট, একবার নামলে আর উঠার উপায় নাই। ফারিয়া নাক ফুলিয়ে ঠোঁট বাঁকিয়ে বলল, তুমি না সব কিছু টয়লেট দিয়েই বোঝো, আমি তো হৃদয়ের গভীর থেকেই বলছি। শাহরুখ হাসল। তোর ওই হৃদয়ের গভীর মানে সেটাই সেফটি ট্যাঙ্কের তলা, যেখানেই ভালোবাসা গেলেই হজম হইয়া যায়। তুমি না একটা অন্ধ গাধা। আমার ভালোবাসা যদি টয়লেট হয়, তুমি তো সেই কমোড যার ফ্লাশ কাজই করে না। এটা কি প্রেম নাকি নর্দমা প্রেম? আমার তো মনে হয় তুই প্রেমের নামে আমায় পচা পেঁয়াজ ভাজা দিছস। ফারিয়া দাঁতে দাঁত চেপে বলল, তুমি আমার প্রেম বোঝো না, কারণ তোমার ব্রেনেই গু ভরা। প্রেম বুঝতে হলে আগে ফ্রেশ হও। শাহরুখ চিৎকার করে তুই চুপ কর। তোর প্রেমে ঢুকলে মন নয় পেট খারাপ হয়ে যাবে। পাতলা প্রেম দিয়ে আমার ভুঁড়ি ফুলে যাবে। ফারিয়া চোখ ছোট করে রোমান্টিক সুরে বলল, ভাইয়া জানো, আমি না স্বপ্নে তোমারই দেখেছি। আমরা দুজন হাত ধরে ঘুরতেছি বৃষ্টির মধ্যে। রোমান্টিক না? ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখা ভালো। তুমি না কিছুই বোঝো না। তুমি আমার হৃদয় নোংরা ঝাড়ুদার। আরে ধুর, তোর হৃদয়ে নোংরা, ওটা তো পুরো নর্দমার সেফটি ট্যাঙ্ক। আমি গু পরিষ্কার করতে আসিনি। ফারিয়া হাসল। তুমি ছাড়া আর কি পরিষ্কার করবে? তুমি তো আবর্জনার রাজপুত্র। সাইডে বসে থাকা সামিয়া ফিসফিস করে নাজমিনকে বলল, এই দুজনে প্রেম করতে দিলে দেশ জুড়ে দুর্গন্ধ ছড়াবে। ওদের দুজনে ঝগড়া শুনে সামিয়া আর নাজমিনের হাসতে হাসতে মরে যাবার মতন অবস্থা। সময় বিকেল 6টা। সুমু ব্যালকনিতে দাঁড়িয়ে সবগুলো ফুল গাছে পানি দিচ্ছে। শেহরাজ সারবাজের ঘরে গেছে নিউ শপ ওপেনিং নিয়ে আলোচনা করতে। সুমু খুব যত্ন সহকারে ফুল গাছগুলোর যত্ন নিচ্ছে। হঠাৎ রোজা চুপচাপ সুমুর পেছনে এসে দাঁড়ায়, হাতে কফির কাপ, ঠোঁটে তাচ্ছিল্যের হাসি, চোখে সে অতল ঈর্ষা। সে ধীর পায়ে এগিয়ে এসে সুমুর দিকে তাকিয়ে বলে, তোমাকে দেখে বোঝা যায় না যে তুমি এই রকম জায়গায় ফিট করবে না। সুমু চমকে ওঠে, পেছনে তাকায়। রোজা আবার বলে, এই শো অ্যাক্ট কালচার আর ছোট কোল্ড। হয়তো এসকে এখানে ভালো লাগছে না, কিন্তু স্কাইট এইট মানে তো শুধু মুখ নয়, মাউন্ট তো লাগে, তাই না? সুমু এবার একটু ফ্যাকাশে মুখে তাকায়, চোখে ব্যথা, কিন্তু মুখে একটা শান্ত হাসি এনে বলে, মানুষের চোখে না ফিট হলেও হৃদয়ের জায়গা কিন্তু অনেক বড়, তাতে সবাই ফিট হতে পারে না রোজা আপু। রোজা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, প্রথম দিন তোমাকে এসকের পাশে দেখে ভেবেছিলাম তুমি খুব সহজ সরল, এই বাড়িতে 2 দিন টিকবে না, কিন্তু এখন তো দেখছি দিব্যি নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে ফেলেছ। সুমু এক মুহূর্ত চুপ, ঠোঁটের কোণায় হালকা হাসি রেখে বলল, সময় মানুষকে বদলায় রোজা আপু। রোজা হেসে ওঠে, কণ্ঠে ব্যঙ্গ ঝরে পড়ে, বদলায় হয়তো, কিন্তু কিছু মানুষ যতই বদলাক তাদের রুচি আর আসল জায়গা বাদে না। কারো দয়া আর সহমতিতে ওদের দাঁড়িয়ে থাকা ভালোবাসা এত দূরে যায় না। সুমুর মুখে স্থিরতা, সে ধীরে বলল, ভালোবাসা যদি অনুভূতি হয়, তবে ঈর্ষা কি আত্মমর্যাদা চিহ্ন? রোজা থমকালো, ব্যালকনিতে থাকা ফুল গাছগুলোর দিকে তাকিয়ে বলল, এই ফুলগুলো যেমন সুন্দর তেমনি তুচ্ছ, একদিন শুকিয়ে যাবে, ঠিক তোমার মতো। আপনি ফুলকে তুচ্ছ বললেন মানে নিজের রুচির পরিচয় দিলেন। মানুষ যা বোঝে তা নিয়েই তো কথা বলে। রোজা ব্যঙ্গ করে হাসল, তুমি আসলে নিজের জায়গাটা ভুলে গিয়েছো। এই খান ম্যানশনের আলো ঠিক এই চোখে দাঁড়িয়ে আছে, বুঝতে পারছো না তুমি? এখানে একজন ভিডির
মাত্র। সুমু এবার রোজার মুখোমুখি দাঁড়ায়, চোখে তীব্র কিন্তু শান্ত জ্বালা। আপনার কথায় একটা জিনিস বুঝলাম, আপনি নিজের জায়গা নিয়ে খুব অনিশ্চিত, তাই অন্যের আত্মবিশ্বাসে এত ভয় পান। রোজার মুখ রাগে লাল হয়ে উঠল। সুমু আবারও বলল, আমি এখানে কোনো আলো কাটতে আসিনি রোজা আপু। আলো জ্বলে যেখানে ভালোবাসা থাকে, সেখানে কেউ নিজে না জ্বালালে কারোর কাছ থেকে ধরেও পাওয়া যায় না। রোজা এবার একদম নীরব, গলার কাছে যেন কিছু আটকে যায়। সুমু আবার নিজের কাজে মন দিয়ে বলে, আমার কথায় কষ্ট পাবেন না। আপনি এখানে এসেছেন আমাকে অপমান করে, ছোট করে কথা বলতে। আপনার কথা আগুনের শিখার মতো উত্তপ্ত। আমি শুধু সেই উত্তপ্ত শিখার তেজ বাড়ানোর জন্য কেরোসিন ঢেলেছি। রোজা কিছু বলতে নেবে, তখনই পেছন থেকে অনন্যা বেগম বললেন, তুই এইখানে? আর আমি তোকে সারা বাড়ি খুঁজছি। কথাটা বলে অনন্যা খাতুন শেহরাজের রুমটা একবার পরোক্ষ করে বললেন, আমার রোজাকে দেখো, কেমন গর্ব হয় ওকে দেখে। আমার বংশের রক্ত সেরাজের জন্য এমন একটা মেয়ে দরকার ছিল। একটা কোরিয়ান, আফগানি, ওমানি মেয়ের মধ্যে যেমন শালীনতা আর গ্ল্যামার দুই থাকে, সব আমার রোজার মধ্যে আছে। রোজা হাসলো। অনন্যা খাতুন আবারও বলল, কিন্তু আমার কপাল দেখো, কোথাকার একটা মেয়ে আমার ঘরের বউ হয়ে বসে আছে। কে জানে কেমন রক্ত। ওদের দেশে তো সব কিছুই একটু বেশি সহজ মনে হয়। এত সহজে বিয়ে হয়? এত সহজে বউ হওয়া যায়? সুমু চুপ করে দাঁড়িয়ে রইল। রোজা বাঁকা হেসে বলল, এভাবে না এসকের পাশাপাশি ওকে মানায় কি না। আরে বড়লোক ছেলে দেখলে কার মাথা ঠিক থাকে বলো? আপনার রক্ত, আপনার গর্ব, সবই আপনার জায়গায় ঠিক আছে মম। কিন্তু একটা কথা মনে রাখবেন, যার হাত আমি নিজের হাতে ধরে নিয়ে এসেছি, তার মানে আমি পুরো পৃথিবীর সামনে বলতে পারবো ও আমার জন্য বেস্ট। আপনি হয়তো বউ পছন্দ করেন রক্ত দেখে, আমি করি হৃদয় দেখে। ঘরে পিনপত নীরবতা। শেহরাজ এগিয়ে এসে সুমুর পাশে দাঁড়িয়ে বলল, সুমু আমার স্ত্রী, আমার দায়িত্ব ওর সম্মান রক্ষা করা। আপনি যদি তাকে এই পরিবারের একজন ভাবতে না পারেন তাহলে ভাবার দরকার নেই। কিন্তু আমি আগেও বলেছি, ওর অপমান আমি সহ্য করব না। আর রোজা, তুই তোর মতো ফালতুমি আমার পাশে দাঁড়ানোর যোগ্যতা রাখে না। আমি চাইলে তোর করা অপমানের উত্তর দিতে পারতাম, কিন্তু তোর সাথে কথা বলতে আমার রুচিতে বাধে। অরণ্যা খাতুন রাগে মুখ ঘুরিয়ে নিয়ে রোজার হাত ধরে রুম ত্যাগ করলেন। শেহরাজ সুমুকে নিজের দিকে ঘোরালো। তোমাকে কতবার বলেছি কেউ অপমান করলে চুপ করে না থাকতে? উনি আপনার মা, আমি ওনার সাথে বেয়াদবি করতে পারবো না। এতে ওনার সম্মান নষ্ট হবে। এইটা বেয়াদবি না? আর কেউ যদি তার সম্মান নিজে ধরে রাখতে না পারে তাহলে তোমার কোনো দায়ভার নেই সে সম্মান ধরে রাখার। উনি আমার মম বলে উনি যা তা বলবেন আর তুমি সহ্য করে যাবে? সুমু প্রসঙ্গ পাল্টে বলল, আপনি না কাজের কথা বলতে গেলেন? শেহরাজ তাচ্ছিল্যের হাসি দিল। টপিক চেঞ্জ করতে চাইছো? গুড, ভেরি গুড। রিয়াজ আমাকে বলেছে মমের এই ঘরে আসার কথা, আর তাই আমি দেখতে এলাম তোমার প্রতি আমার মমের ভালোবাসা। সুমু আর কোনো কথাই বলল না। শেহরাজ মৃদুস্বরে বলল, রেডি হয়ে নাও, আমাদের বেরোতে হবে। কথাটা বলে রুম ত্যাগ করলো শেহরাজ। সুমু কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বোরকা পরে রেডি হয়ে নিল। তারপর সকলে মিলে বেরিয়ে পড়ল শেহরাজের নিউ শপের উদ্দেশ্যে। গাড়ি এসে থামলো শপের সামনে। সকলে নেমে দাঁড়ালো। শেহরাজ সুমুকে নিজের সাথে যেতে বলল। সুমু আলতো হেসে বলল, আপনার সবকিছু আমার, তাই আলাদাভাবে আমাকে যেতে হবে না। আপনি শুরু করুন, আমি সর্বদা আপনার পাশে আছি। শেহরাজ আর জোর করলো না। সে আলতো হেসে বলল, ওকে, তাহলে তুমি আর ঈশিতা রিয়াজদের সাথে থাকো। ওপেনিং হয়ে গেল, আমি এসে তোমাদের ভেতরে নিয়ে যাব। সুমু মাথা নাড়ালো।
শেহরাজ মুচকি এসে চলে গেল। সুমু দেখছে তার খাল সাহেবকে। কত তো সুদর্শন লোকটা, আজ পরনে কালো পাঞ্জাবি, চোখে মুখে কত খুশি। সুমু তাকিয়ে থাকার মাঝে উল্লাসের শব্দ শুনে ধ্যান ভাঙল সুমুর। শেহরাজ কাঁচি দিয়ে নীল রঙের ফিতা কেটে ভেতরে ঢুকলো। সকলে হাততালি দিয়ে ভেতরে ঢুকলো। সুমু মুগ্ধ নয়নে তাকিয়ে আছে তার খান সাহেবের দিকে। শেহরাজ এগিয়ে এলো সুমুর কাছে, ফিরোজাকে কোলে তুলে নিয়ে এক হাত বাড়িয়ে দিয়ে বলল, চলো সুইটহার্ট। সুমু শেহরাজের হাতের ওপর হাত রাখল, ধীর পায়ে এগিয়ে চলল তার খান সাহেবের সাথে। রিয়াজ ইশিতারা ভেতরে চলে গেছে। শেহরাজ ভেতরে পা রাখতেই ফিরোজা কোল থেকে নেমে গেল। অনুষ্ঠান শেষে গেস্টরা সকলে বিদায় নিচ্ছে। সুমু ঘুরে ঘুরে সবটা দেখছে। আফগান মিনি মার্টের এক কোণে রাখা হ্যান্ডক্রাফটেড আফগান চকলেট, ঝিনুকের মতন বক্সে সাজানো, হালকা বাদাম কেশর খেজুর মেশানো। সুমুর চোখ চকচক করে উঠল। সে মুখে হাসি টেনে বলল, এই চকলেটগুলো আমার। সে একটানা 5টা গিফট বক্স চকলেট হাতে তুলে নিল। তখনই পেছনে শেহরাজ এসে দাঁড়ালো। এইটা কি আমার দোকান লুট? সুমু বড় বড় চোখ করে সামনে তাকালো, তারপর পেছন ঘুরে দাঁড়িয়ে শেহরাজের দিকে তাকিয়ে দাঁত কেলিয়ে হেসে বলল, আমি তো আপনার বউ, তাই এটা আমার অধিকার। শেহরাজ চোখ কুচকে বলল, হ্যান্ডক্রাফটেড গিফট বক্স চকলেট, এগুলোর প্রাইস 5 থেকে 8 ওমানি রিয়াল, মানে বাংলাদেশি টাকায় প্রায় 1400 থেকে 2300 টাকা। তাহলে তুমি নিয়েছো মোট 5 বক্স, তাহলে টোটাল প্রাইস 40 OMR, বাংলাদেশি টাকায় 11,400 টাকা। দাও 40 রিয়াল দাও। সুমু নাটক করে চোখ বড় বড় করে বলল, আপনি তো বলেছিলেন আপনার যা সব আমার, তাহলে এখন এই সব আর এই চকলেট আমার। শেহরাজ ঠোঁটে হালকা হাসি রেখে বলল, টাকা না দিলে এই চকলেট পাবে না। সুমু এক টুকরো চকলেট ছিঁড়ে তার মুখে ঠেসে দিল। রসিদ লিখে রাখুন, ভালোবাসা দামে বিক্রি হয়েছে। শেহরাজ চুপ করে তাকিয়ে রইল ওর দিকে। সুমু শেহরাজের পা থেকে মাথা পর্যন্ত পরোক্ষ করে বলল, চকলেটের দাম চেয়ে আপনার? হ্যাঁ। ঠিক আছে, তাহলে এখনই দিচ্ছি। সুমু এক ঝটকায় শেহরাজের প্যান্টের পকেট থেকে ওয়ালেট বের করলো। শেহরাজ চোখ বড় বড় করে তাকিয়ে বলল, এই তুমি আমার ওয়ালেট? সুমু পাত্তা না দিয়ে ওয়ালেটের ভেতর থেকে কার্ড টেনে বের করে। একটু দূরে দাঁড়িয়ে থাকা স্যান্ডি ডাকলো, সান ভাইয়া। স্যান্ডি এগিয়ে এলো, চোখ মেঝের দিকে রেখে বলল, ইয়েস ম্যাম, ইয়েস ম্যাম। এই কার্ডটা রাখেন, ওনার চকলেটের দাম যা হয়েছে কেটে নিন। স্যান্ডি হেসে ফেলল। শেহরাজ হাসি লুকিয়ে বলল, তুমি কি জানো আমি এখন বললে এই শপের ক্যামেরা ফুটেজ সরাসরি আমার শাশুড়ি আম্মুকে পাঠাতে পারি? সুমু এক টুকরো চকলেট মুখে পুরে ফিসফিস করে বলল, আম্মু বলবে মেয়ে আমার ঠিক জায়গাতেই বিয়ে হয়েছে। শেহরাজ চোখ সরিয়ে নেয়, কিন্তু মুখের হাসিটা লুকাতে পারে না। তবুও কোনো মতে হাসি লুকিয়ে বলল, এই বাটপাড়ি কার থেকে শিখলে সুইটহার্ট? সুমু আবারও চকলেটের টুকরো মুখে পুরে শেহরাজকে পা থেকে মাথা পর্যন্ত পরোক্ষ করল। শেহরাজ দাঁড়িয়ে 2 হাত বুকের ওপর ভাঁজ করা, চোখে FBI স্পেশাল এজেন্টের ভঙ্গি। সুমু আলতো হেসে বলল, চকলেট তো আপনারই দোকানের। তো এই দোকান এখন প্রেমের নয়, প্রফিটের জায়গা। সুমু নাটকীয় ভঙ্গিতে মুখে হাত দিয়ে বলল, বাঁচাও, এমন অমানবিক স্বামী পেয়ে আমি সর্বশান্ত। শেহরাজ স্যান্ডিকে ইশারা করলো চলে যেতে। স্যান্ডি চলে গেল। সুমু চকলেট মুখে দিয়ে গুনগুন করছে। শেহরাজ ধীর পায়ে এগিয়ে আসে, চোখে সেই পরিচিত আগুন ঠান্ডা এক ঝলক। সে সুমুর একদম সামনে দাঁড়িয়ে নরম গলায় বলে, চকলেটের দাম টাকা নয় সুইটহার্ট। সুমু কপর ভয় পেয়ে বলে, তাহলে কি? শেহরাজ হালকা এসে চোখ নিচু করে ফিসফিস করে বলে, তোমার ঠোঁট। সুমু চকলেট খাওয়া বাদ দিয়ে চোখ বড় করে তাকালো। কি বললেন? শেহরাজ আর কোনো শব্দ না করে সুমুর হাত ধরে সাইডে নিয়ে যায়। তারপর
ধীর পায়ে এগিয়ে এসে মুখটা সুমোর একেবারে কাছাকাছি এনে বলে, তুমি যে চকলেট নিয়েছো তার দাম অনুযায়ী আমি তোমাকে এখন 5টা লং ডিপ চুমু খাবো। সুমো ফিসফিস করে বলল, 5টা নিয়েছি। শেহরাজ চোখ ছোট করে ঠোঁট কামড়ে হেসে বলল, তাহলে আজ রাতটা লম্বা হবে সুইটার। কথাটা বলে শেহরাজের ঠোঁট ছুঁয়ে যায় সুমোর কপালে, তারপর গাল। তারপর সুমো হঠাৎ মুখ ঘুরিয়ে বলল, একটা চুমুর মধ্যে এত ইন্টারেস্ট বিকাশ করে দিতাম বললেই হতো। শেহরাজ হেসে ফেলে, তারপর ধরা গলায় বলে, আজ রাতটা ভয়ঙ্কর হবে। কথাটা বলে শেহরাজ সুমুর ওষ্ঠ নিজের ওষ্ঠের আয়ত্তে নিল। কিছুক্ষণ বাদে সরে দাঁড়ালো শেহরাজ। সুমু লজ্জা পেয়ে ঈশিতাদের কাছে চলে গেল। সুমু চলে যেতে শেহরাজের চারপাশ ঘিরে ফেলে তার পুরো গ্যাং। সকলে ঠোঁট টিপে হাসল। শেহরাজ ভ্রু কুঁচকে তাকালো আয়ুবদের দিকে। প্রথমে মুখ গম্ভীর করে আয়ুব বলল, এসকে একটা কথা বলি, তুই কি এখন রোমাঞ্চে নাকি কোঅপারেটিভ প্রজেক্টে ঢুকেছিস? মানে ভাই, রোমান্স এভাবে সিরিয়াস হয়ে গেছিস যেন কোনো অফিস প্রজেক্টে ঢুকে গেছিস। রোমান্সকে খুব পেশাদারভাবে নিয়েছিস, যখন তখন যেখানে সেখানে। রিহান যোগ দিল আয়ুবের সাথে। 5টা চকলেটের দাম 5টা ডিম চুমু। এর রেট যদি বাজারে ছাড়াই, তোর প্রেমের আইপিওতে লাইনে দাঁড়াবে সবাই। তুই ভাবতে পারছিস এসকে এই রেট যদি সবাই জানতে পারে, তাহলে দুনিয়া সব চকলেট পাগলে চকলেট ব্যবসায়ীদের সাথে প্রেম করতে চাইবে। তখন মনে হবে প্রেমটা একটা ব্যবসা বা শেয়ার বাজার। নিহাল গলা নামিয়ে ফিসফিস করে বলল, আমি বুঝতে পারছি না চকলেটটা খেলো কে, ভাবি যে নাকি এসকের চোখ দেখে মনে হচ্ছিল ও বলতে চাইছে, সুমু তুমি আমার ট্রাক্স ফ্যাক্টরি আর আমি তোমার ট্যাক্স অফিস। সারফাজ হাত কানে দিয়ে অভিনয় করে বলল, আল্লাহ, প্রেম কি মিষ্টি, কি গরম। আমি ডায়াবেটিস, ওদের এই প্রেম এত মিষ্টি, এত গরম যে কারো দেখলেই ডায়াবেটিস হয়ে যাবে। আমার সহ্য হচ্ছে না এত রোমান্স। অমিত মেঝেতে কিছু খুঁজতে খুঁজতে বলল, আমি খুঁজতেছি আমাদের রাগী নিরামিষ এসকে মেঝেতে পড়ে গেছে কিনা। আরবাজ চোখ কুঁচকে বলল, তবে ভাই, আমি তোমাদের দুজনের রোমান্স দেখে ভয়ে আছি। হঠাৎ করে একদিন দেখব শাহরিয়াজ অ্যান্ড সুমাইয়া ওয়েডিং কমপ্লেক্স লিমিটেড, ওদের প্রেম যেন একটা প্রতিষ্ঠানের রূপ নিচ্ছে, যেটা খুব তাড়াতাড়ি এই আফরান মিনি মাটার এর মতো ওপেন করবে আমাদের এসকে ভাইয়া। নিহাল হাসতে হাসতে বলল, ভাই তুই অফিসিয়ালি এর ব্যাকআপ। শেহরাজ দাঁড়িয়েছিল গম্ভীর মুখে, তারপর চোখ ছোট করে বলল, তোদের সবার মধ্যে একটা কথা কমন, তোরা কেউ প্রেমে সাকসেসফুল না, শুধু আমি একমাত্র প্রেমে শেয়ার হোল্ডার। সবাই একসাথে হুঙ্কার দিল। খান সাহেবের তো লাভ শেয়ার বাজারে বুম। শেহরাজ হেসে মাথা নেড়ে বলল, এখন থেকে তোদের চকলেট কিনতে হলে সকলে মিলে একসাথে বলল, কি? তোদের সকলের প্রথমে প্রেমের পারমিশন লাগবে, আর আমার পারমিশন আমার একমাত্র লাইসেন্স আমার সুইটার। আয়ুব 2 হাত কোমরে রেখে বলল, ভাই, আজ তো দেখলাম চকলেটের বিল শোধ হলো লাভ কার্ডে। রিহান সিরিয়াস মুখ করে বলল, বিকাশের চেয়ে চুমুতে টেস্টিং ফার্স্ট লাগে। প্রেমে টাকা লাগে না, চুমু দিলেই সব হয়ে যায় এত ফাস্ট। তাহলে আমরাও তোকে একটা করে চুমু দিচ্ছি, আমাদেরকেও চকলেট দে। রাহিন গলা খাকারি দিয়ে বলল, বাহ, কার্ড সুইপ করতে শুভ সুইপ করলো তোর হৃদয়। শেহরাজ ভ্রু কুঁচকাল। সুমনা তোর বোন, সেটা তুই মেনে নিস কখনো? শেহরাজ আর কোনো কথাই বলল না। এবার সারফাস মেঝেতে কিছু খুঁজতে খুঁজতে বলল, এইখানে কারো লজ্জা নামের জিনিস পরে আছে, শেহরাজের ছিল মনে হয়। অমিত শেহরাজের কাঁধে হাত রেখে বলল,
ভাই তুই তো এতদিন কল ছিলি, এখন দেখি ফুল ডেয়ারি মিল্ক। আরবাজ বুদ্ধিমান ভঙ্গিতে চশমা তুলে বলল, আজকের শিক্ষণীয় কথা, প্রেম করলে টাকার দরকার নাই, শুধু একটা কার্ড, একটা চকলেট, বিজনেস আর একটা কিউট বউ লাগবে। নিহাল চুপি চুপি বলল, ভাই একটা চকলেটের দাম যদি একটা চুমো হয় তাহলে আমি এসকে রোজ চুমু খেতে রাজি আছি, কিন্তু আপাতত আমি ডিএডে আছি। শেহরাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে সবার দিকে তাকিয়ে চোখ ছোট করে বলল, তোরা সবাই এখনই সব ছেড়ে বের হ। আমি আজ থেকে শপে ফ্রেন্ড বর্জিত সব সাইনবোর্ড ঝুলাবো। সারবাজ হেসে ফেলে বলে, ভাই আমরা যাব ঠিকই, কিন্তু একটা কথা। সবাই একসাথে চিৎকার করে বলল, খান সাহেব চকলেট দিলে কিস ফ্রি। শেহরাজ হাসল। ঠিক তখনই পাশ থেকে একটা দীর্ঘশ্বাস শোনা গেল। নিহাল হতাশ কণ্ঠে বলল, এমন একটা বউ থাকলে আমিও ওয়ালেট লুট হতে দিতাম খুশি মনে। রিহান বলল, ভাবি তো ভাবি না, একদম চকলেট কুইন। আয়ুব বলল, ভাইরে আমরা তো শুধু এটিএম এর পিন জানি, কারো হৃদয়ের পিন তো জানি না। সারবাজ আফসোস করে বলল, এই সব দেখে মনটা একদম সিঙ্গেল ভিকটিম সাপোর্ট গ্রুপ খুলতে ইচ্ছা করছে। অমিত হঠাৎ হু করে কাদার ভান করে বলল, আমার তো বিয়ের বয়স পার হয়ে গেছে, কোনো বউ তো দূরের থাক, একটা গার্লফ্রেন্ডও জুটলো না কপালে। আরবাজ বলল, আমাদের জন্য প্রেম মানে নেটফ্লিক্স আর নুডলস। আমার বউ তো আমাকে পাত্তাই দেয় না। নিহাল একদম দুঃখী মুখ করে বলল, ভাই আমরা কি মানুষ না? আমাদের প্রেম কবে আসবে উডার করে। এই অবস্থায় শেহরাজ একটা চেয়ার টেনে বসে পড়ে, এক গ্লাস পানি খেয়ে তারপর বলে, তোরা সবাই মিলে একটা কাজ কর, আমার শপের সামনেই একটা সিঙ্গেল পিপল জোন বানিয়ে নিস। এক কাপ চা আর এক কাপ আফসোস ফ্রি। রাহিন বলল, ভাই তুই এখন পাক্কা প্রেমিক, আমাদের আর মানুষই ভাবিস না। তারপর সবাই একসাথে ঝাঁপিয়ে পড়ে বলল, শেহরাজ খান প্রেমের ডাকাত, সিঙ্গেলদের দুশ্মন। শেহরাজ সবাইকে বের করলো সব থেকে। তারপর সুমুদের নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হলো। আবহাওয়ার অবস্থা আজ ভালো না। সন্ধ্যা থেকে মেঘ জমেছে আকাশে। 30 মিনিটের মধ্যে বাড়ির সামনে এসে পৌঁছালো শেহরাজরা। সুমুরা গাড়ি থেকে নেমে দাঁড়াতেই শেহরাজের ফোনে কল এলো। সুমুদের বাড়ির ভেতরে যেতে বলে শেহরাজ কল রিসিভ করার জন্য সাইডে চলে গেল। সুমু রুমে এসে বোরকা চেঞ্জ করে নিল। আজ সুমুর পরনে শুদ্ধ শাড়ি। আয়নার একবার নিজেকে দেখে নিল সুমু। তখনই শেহরাজ রুমে আসলো। সুমুকে একবার দেখে বলল, আমার একটা মিটিং পড়ে গেছে, এক্ষুনি যেতে হবে। এখন মিটিং? হ্যাঁ নিউ সপ্তাহ, সেই বিষয় মিটিং। ও আচ্ছা, ঠিক আছে যান। শেহরাজ আলমারি থেকে ফর্মাল ড্রেস বের করে রেডি হয়ে নিল। কখন আসবেন? চিন্তা করো না, তাড়াতাড়ি চলে আসবো। শেহরাজ সুমুর কপালে ঠোঁট ছুঁয়ে বেরিয়ে গেল। রাত 11:45। করিডোরে একা দাঁড়িয়ে শেহরাজের অপেক্ষায় সুমু। শেহরাজ এখনও ফেরেনি। সুমু একা দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়াতে স্ক্রল করছে। আরিয়ান রুম থেকে বের হতেই সুমুকে দেখতে পায়। ঠোঁটে বাঁকা হাসি ঝুলিয়ে সুমুর পাশে এসে দাঁড়ায়। আরিয়ান নীরবে নিঃশ্বাস ফেলে যেন ভয় জাগায়। এমন করে একা একা দাঁড়াতে নেই সুমু, এই বাড়িতে সবাই ভালো মানুষ, কেউ কেউ খুব বেশি মনোযোগীও হয়ে যায়, যেমন আমি। সুমু চমকে পাশে তাকায়। কোনো কথা না বলে রুমের দিকে অগ্রসর হতেই আরিয়ান সামনে এসে সুমুর পট আটকে দাঁড়িয়ে বলে, চলে যাচ্ছ কেন? একটু কথা বলো, আমি সত্যি খুব মনোযোগী তোমার প্রতি। সুমু কপাল কুঁচকে স্থির গলায় বলে, আপনার এই মনোযোগ খুব অস্বস্তিকর আরিয়ান ভাইয়া। আরিয়ান হাসে, একটু ঝুঁকে বলে, তোমার গলার কাঁপুনি, চোখের রাগ সব দেখে ফেলেছি, কিন্তু বিশ্বাস করো ভয় পাওয়ার কিছু নেই। আমি চাইলে খারাপ হতে পারতাম, এখনো পারি, কিন্তু হব না। সুমু এক ধাপ পিছিয়ে যায়। আপনি হয়তো অভ্যস্ত, আপনাকে সবাই সহ্য করে নেয়, কিন্তু আমি করব না। আমি না বলতে জানি। আর আপনি কি পারেন না পারেন সেটা প্রমাণ করার দরকার নেই।
আমি ভয় পাই না, আমি ঘৃণা করি। আরিয়ান ঠোঁটের কোণে ঠান্ডা হাসি। ঘৃণা মজার জিনিস। অনেক ভালোবাসা শুরুতে হয়, অনেক ভালোবাসা শুরু হয় সেখান থেকেই, জানো তো। এমনকি তোমাকে খান সাহেবের মতো পুরুষও একদিন। একটু থামলো আরিয়ান। চোখে অদ্ভুত আগুন, ঠোঁটে অদ্ভুত হাসি টেনে বলল, ভুল করতেই পারে। সুমু এবার একেবারে কাছে এগিয়ে আসে, চোখে আগুন। আপনি নিজের সীমা না জানলে আমি তো শিখিয়ে দিতে জানি। আপনি যাকে দুর্বল ভাবছেন সে যদি কখনো ভয় না পেয়ে দাঁড়িয়ে যায়, আপনার মুখেই থুথু ফেলবে একদিন। থুথু ইন্টারেস্টিং। তুমি জানো, তোমার মতো তেজি আত্মসম্মানী মেয়ে সব সময়ই আমার প্রিয়, কারণ ওদের ভিতরে কি চলছে তা জানার জন্য সময় দিতে হয়, আর আমি সময় দিতে ভালোবাসি। সুমু কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকে, চোখে এক ধরনের সতর্কতা। আপনি হয়তো সময় দিতে ভালোবাসেন, কিন্তু সবাই সময় নিতে চায় না আরিয়ান ভাইয়া। আরিয়ান ঠোঁট টিপে হাসল। তোমার চোখেই ওই ভয় মিশ্রিত আত্মবিশ্বাসটা খুব ভালো লাগে সুমু। কে জানে, তুমি যদি এসকের না হতে তাহলে হয়তো আমি। সুমু আবারও এক ধাপ পিছিয়ে যায়, এবার চোখে কাটার মতন তীক্ষ্ণতা। আপনি হয়তো দিন শুরু করেছেন, আর আমি না দিয়ে শেষ করেছি। আমার চারপাশে জায়গা কম, আমার চারপাশে সম্মান ছাড়া কারো জায়গা হয় না। আরিয়ান একটু থমকে তারপর হেসে বলে, তোমার মতো সোজা মেয়ে খুব কম দেখেছি। খেয়াল রেখো, এমন সোজা পথে হাঁটলে কেউ না কেউ টেনে ধরবেই। সুমু ঠান্ডা গলায় বলল, যারা টেনে ধরে তাদের হাতই বেশি ভাঙে। আর হ্যাঁ, আমার পথে আলোর ছায়া নিয়ে খেলতে আসবেন না, অন্ধকারে হারিয়ে যাবেন। অন্ধকার যদি হয় তোমার ভেতরে, তাহলে আমি লক্ষ কোটিবার হারিয়ে যেতে রাজি আছি। সামনে থেকে সরে দাঁড়ান, আমাকে যেতে দিন। আরে থাকো না, ভালোই তো লাগছে। তাছাড়া তোমার হাজবেন্ড এখনো আসেনি। সুমুর রাগে গা জ্বলছে, আরিয়ানের চোখে লোভ স্পষ্ট। সে বাঁকা হেসে বলল, তুমি জানো, যখন প্রথম তোমাকে দেখি মনে হয়েছিল এই মেয়েটা আমার। উফ, কি অদ্ভুত সুন্দর ফিলিংস। কিন্তু তুমি তো ভুল মানুষকে ভালোবেসে ফেলেছো। শেহরাজ তো কেবল রাগ করতে জানে, মায়া দিতে নয়। তুমি চাইলে আমি তোমায় এমন জীবন দিতে পারি যেখানে শুধু ভালোবাসা থাকবে, রাগ নয়, ভয় নয়। আপনি একটা ভুল করছেন। আপনি যাকে দুর্বল ভেবেছেন সে একজন স্ত্রী, যার নামের পাশে শেহরাজ খান জুড়ে আছে, আর যার হৃদয়ের পাশে রাগ নয় আগুন জ্বলছে। শেহরাজের নাম নিয়ে তোমার এত অহংকার, শেহরাজের ভালোবাসা নিয়ে তোমার এত গর্ব, তাহলে এত রাতে তুমি একা কেন সমু? ওই রকম একটা রাগী লোকের থেকেও কেউ ভালোবাসা পায় না, পায় শুধু শাসন। তুমি হাসো, কিন্তু আমি জানি তুমি একা। খান সাহেব আমাকে যে সম্মান আর ভালোবাসা দেয় সেটা আপনি কোনোদিন কাউকে দিতে পারবেন না। আরিয়ান ঘন নিঃশ্বাস ছাড়ল। তুমি জানো, যদি আমি চাই এক রাতেই তোমার পুরো পৃথিবী উল্টে দিতে পারি। তোমার ওই তথাকথিত শেহরাজ তোমায় সময় দেয় না, ফুপিমণি তোমাকে কত অপমান করে। তুমি শুধু একটাবার হ্যাঁ বলো, সব বদলে যাবে সুমু। আমি তোমাকে অনেক ভালো রাখবো, দুনিয়ার সব সুখ তোমার পায়ের কাছে এনে রাখবো। আপনি যতটা নিচে নামতে চান নামুন, কিন্তু মনে রাখবেন, একটা মেয়ের সম্মান ভাঙতে গেলে আপনাকে প্রথমে নিজের বিবেক পুড়িয়ে ফেলতে হবে। আর রইল সুখের কথা, আমার খান সাহেবের সামান্য উপস্থিতিতে আমি যে সুখ পাই সেই সুখের কাছে দুনিয়ার সব সুখ তুচ্ছ। আরিয়ান দাঁড়িয়ে ধীরে ধীরে ওর দিকে এগোই। ভেবো না, আমি ভয় পাই না তোমার স্বামীকে। সে শুধু চিৎকার করতে পারে, আমি কাজ করি নীরবে। সুমু পিছিয়ে যায়, পেছতে পেছতে দেওয়ালের সাথে পিঠ থেকে সুমুর। আরিয়ান দাঁড়িয়ে পড়ে, একটু উচ্চস্বরে হেসে বলে, তুমি যদি এতটা স্মার্ট আর আত্মসম্মানী না হতে তাহলে অনেক কিছু বদলে যেত সুমু। এসকে কি এমন দেখলো তোমার মধ্যে আমি জানি না, তবে আমি বেশ ভালোভাবে অনেক কিছু দেখতে পাচ্ছি। সুমু দৃঢ় গলায় বলল, আপনি দেখার অধিকার রাখেন না। তবু দেখছি। আর মজার ব্যাপার, তুমি তো কখনো থামোনি আমাকে। একা থাকো, চোখে চোখে রাখো, চুপচাপ শুনে যাও। সুমু এবার এক ধাপ কাছে এগিয়ে আসে, গলায় ভয়ানক শীতলতা, রাগে নাকের পাটা ফুলে ফুলে উঠছে। শুনুন, আপনি ভুল ভেবে ফেলেছেন। আমি আপনার বন্ধু না, আপনাকে সহ্য করার বাধ্যতাও আমার নেই। ভুলে যাবেন না আমি আপনার ভাইয়ের বউ। এই সম্পর্কের ওজন আপনি বোঝেন না, তাই বলছি সম্মান দিয়ে কথা বলুন। আর একবার এমন উচিতপূর্ণ
বাজে কথা বললে আমি নিজে গিয়ে খান সাহেবকে সব বলবো। তখন কি হবে সেটা ভাবার সময়ও পাবেন না আপনি। আর চুপ থাকা মানে মেনে নেয়া নয়। কখনো কখনো চুপ থাকা মানে শুধরানোর জন্য একটা সুযোগ দেয়া। আরিয়ান ব্যঙ্গ করে হাসে। সুমু আবারও বলল, আপনি আরিয়ান ভাই, কিন্তু সেটা ঠিক ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত আপনি আপনার সম্মান ধরে রাখতে পারবেন। আর না পারলে আপনি শুধু একটা নাম হয়ে থাকবেন, যেটা আমি শুধুমাত্র ঘৃণা করে উচ্চারণ করব। আরিয়ান বাঁকা হাসলো, ঠোঁটে কুৎসিত হাসি, ঠান্ডা গলায় বলল, এই চুলের গন্ধ, এই নিঃশ্বাস এসকের জন্যই সব। একটু বাঁচিয়ে রাখো আমার জন্য। সুমু একটুও ভয় না পেয়ে বলল, আপনি কি বলছেন বুঝতে পারছি, আর সেটাই আপনাকে ঘৃণা করার জন্য যথেষ্ট। আরিয়ান মাথা ঝুঁকিয়ে গলায় বিষ নিয়ে বলল, তুমি ভীষণ সুন্দর সোমু। আমি অনেক মেয়ে দেখেছি, কিন্তু তোমার চোখে ভয় নেই, আর তাতেই নেশা চড়ে যায় জানো। সুমু ঠান্ডা গলায়, কিন্তু শব্দগুলো তীক্ষ্ণ। আপনি নেশা বলেন আর অসভ্যতা, দুটোরই নাম একটাই, আপনার ক্ষেত্রে নোংরামি। তুমি বুঝতে চাইছো না আমাকে। এসকে থাকলে পারতে কি এমন এভাবে চুপচাপ দাঁড়িয়ে থাকতে? খান সাহেব থাকলে আপনি এই জায়গায় থাকার সাহস করতেন না। এখন আমি একা আছি, আর আমি নিজের সম্মান রক্ষা করতে জানি। আপনার মতো নিচু মনোবৃত্তির মানুষদের জন্য আমার ভয় নেই, আছে ঘৃণা। আরিয়ান থেমে যায়। মুহূর্তের জন্য যেন সুমুর চোখে ভয় না পেয়ে তার ভেতরের দম্ভটাও কেঁপে ওঠে। সুমু চোখে আগুন, আবারও বলল, আর একবার এমন আচরণ করলে আমি চুপ করে আরেকটি মুহূর্তে থাকবো না। ভদ্রভাবে দূরে থাকুন, না হলে আমার প্রতিবাদ হবে এতটাই ভয়ঙ্কর আপনি আয়নায় নিজের মুখ দেখতে পারবেন না। আরিয়ানের নজর সুমুর পা থেকে শুরু করে বুকে এসে থামল। ঠোঁটের কোণে বিকৃত হাসি নিয়ে বলল, তোমার চোখে আগুন, কিন্তু শরীরটা, সেটা তো আগুনে পোড়ানোর জন্য না, ছুঁয়ে দেখার জন্য। আচরণের মায়া আছে। আর এই শুদ্ধ শাড়িতে তোমাকে তো জাস্ট। সুমু চোখে বিস্ফোরণ, গলা স্বাভাবিক। আপনার মতো লোকের হাতের ছোঁয়ায় মেয়ে মানুষ পুড়ে ছাই হয় না, বরং সেই হাতেই পুড়ে ছারখার হয়ে যায়। আপনি মেয়েদের শরীর বোঝেন, আত্মা বোঝেন না। তুমি বলো তুমি তোমার ভাইয়ের বউ, কিন্তু তোমার চোখে অন্য ভাষা দেখি। এসকে বুঝে না, আমি বুঝি। এমন রূপ কেউ চাপা দিয়ে রাখতে পারে? আপনার মতো পচা মন যার থাকে, সে সাদা কাপড়েও কালি খোঁজে। আপনি যা ভাবছেন সেটা হলো আপনার কল্পনা, নয়তো বিকৃত লালসা। আর একটা কথা মনে রাখবেন, আমার ইজ্জত আর সম্মান আপনার মতো লোকের খেলনা না। তোমার ঠোঁট এত সুন্দর, অধিকার থাকলে অন্যভাবে চুপ করাতাম। সুমু চোখে ঘৃণার আগুন। আপনার চোখে সম্মান নেই, তাই মুখেও নেই। আবার ঠোঁট আপনি কল্পনাতে রাখলেই ও তো আপনার কলিজা ছিঁড়ে বের করে আনবে আমার খান সাহেব। আর আপনি বাস্তবে ছোঁয়ার স্বপ্ন দেখেন। নিজের নোংরা মানসিকতার পরিচয় দেয়া বন্ধ করুন। আমি শুধু মুখে প্রতিবাদ করি না, দরকার হলে হাত ব্যবহার করি। কিন্তু আফসোস, আপনার মতো নোংরা লোককে চড় মারার জন্য স্পর্শ করলে আমার হাত নোংরা হবে। এই ভয় দেখিয়ে কি হবে সুমু? তোমার নায়ের মধ্যেও আমি হ্যাঁ শুনতে পাই। তুমি যতই রাগ করো, ততই তোমাকে নিজের করে পেতে ইচ্ছা করে। সুমু এবার সম্পূর্ণ শান্ত, ঠান্ডা আগুনের মতো করে বলল, আপনার কল্পনায় আমি আগুন, বাস্তবে আমি আগ্নেয়গিরি। আপনার স্পর্শ তো দূরে থাক, আপনার ছায়াও যদি আমার উপর পড়ে, তাহলে আপনি নিজেই পুড়ে ছাই হয়ে যাবেন। আর হ্যাঁ, আমি আবারও বলছি, আমি আপনার ভাইয়ের স্ত্রী। এই পরিচয়ে মাথা উঁচু করে বাঁচি, আর আপনাকে ঘৃণা করে দেখি। এখন সরে যান। আরিয়ান ঠোঁটে একরাশ নোংরা হাসি নিয়ে বলল, যেতে তো তোমাকে দিব না। তুমি জানো সুমু, আমার কল্পনায় তোমাকে সাদা শাড়িতে দেখলে মনে হয় তুমি স্বর্গের রূপ। শরীরটা তুলোর মতো নরম, স্পর্শের জন্য চিৎকার করে আমার মন। আপনার জিহ্বা পচে গেছে, তাই হয়তো রূপ দেখে নয়, শরীর দেখে মুগ্ধ হন। আপনি নারী দেখেন না, দেখেন কেবল ভোগের বস্তু। তোমার ঠোঁট এত সরু, তবুও কথায় এত বিষ। কিন্তু এই বিষও যদি আমার ত্বকে মিশে যায়, আমি দুঃখ করব না। আপনি যতই বিষ পানি করতে চান না কেন, আমি আগুনের ফুলকি। তুমি কি জানো, ভয় দেখাতে গিয়ে তুমি আরো বেশি আকর্ষণীয় হয়ে যাচ্ছ। তুমি যত রেগে যাচ্ছ, আমার ততটাই ইচ্ছে করে তোমাকে
সুমু কঠিন গলায় বলল, আপনার ইচ্ছে একটা ঘৃণার গল্প। আপনি ভাবেন আমার চোখের ভয় বা আগুন আপনাকে শক্তি দেবে। তাহলে আপনি ভুল ভাবছেন। আমি আপনার মতো পুরুষের মুখে থুতি। এসকের নাম নিয়ে বাঁচবে না সুমো। ও তোমার গা থেকে অন্য পুরুষের ছোঁয়াকে দূরে রাখতে পারবে না। সুমু ঘৃণা ভরা গলায় বলল, আপনি যা ভাবছেন তা স্বপ্নেও হবে না। আপনি যতটা নিচুতে আছেন আমি ততটাই উঁচুতে। আপনি আমার না বোঝেন না, তাই না? আরিয়ান ঠোঁট কামড়ে বিকৃত হাসি হেসে বলল, তোমার এই চোখে জেদ আছে ঠিকই, কিন্তু আমি জানি মনের ভেতর একটা জায়গা খালি আছে যেটা এসকে পূরণ করতে পারেনি। সুমু ধীরে ধীরে এক পা সামনে এগিয়ে আসে। চোখে আগুন, ঠোঁট কঠিনভাবে চেপে ধরা, কণ্ঠ নরম, কিন্তু প্রতিটি শব্দ ছুরির মতো ধারালো। আপনার মতো নোংরা নিচু মন মানসিকতার মানুষের সাথে কথা বলাটাই রুচিতে বাধে। মুখে যে গন্ধটা বেরোচ্ছে তা শুধু ঘৃণা নয়, আপনার চরিত্রের দুর্গন্ধ। আপনার মতো লোকের জন্য আমার কাছে আছে শুধু ঘৃণা। আর আমি এমন একজনের স্ত্রী যার ছায়ার নিচে দাঁড়িয়ে থাকা মানেই সম্মানের আশ্রয়। আপনি সেই ছায়ার ধারে আসার যোগ্যও নন। নিজের জায়গা চিনে কথা বলুন। আরিয়ান হাসে। সুমু আবারও বলে, আপনি আমাকে স্পর্শ করার স্বপ্ন দেখার আগে আয়নায় গিয়ে নিজের চোখ দেখুন। সেখানে আপনার প্রতি ঘৃণা দেখতে পারবেন। আজ থেকে আমার কাছে আপনি একটা ধিক্কারের নাম, আর কিছুই না। আরিয়ান আবারও এগিয়ে আসতে গেলেই সুমু আরিয়ানের মেন পয়েন্টে হাঁটু দিয়ে মারে। ব্যথা জায়গায় হাত রেখে আরিয়ান চোখ মুখ কুঁচকে কোমর বাঁকিয়ে ঝুঁকে পড়ে। এই সুযোগে সুমু দৌড়ে রুমে ঢুকে ভেতর থেকে দরজা লক করে দেয়। নাজমিনের ফোন বেজে উঠল। স্ক্রিনে আইবের নামটা ভেসে উঠল। নাজমিন কল রিসিভ করে ঘুম চোখে বলল, আপনি কি চান? আমি কি এই রাতের বেলায় না ঘুমিয়ে এখন আপনার ফালতু কথা শুনবো? আয়ুব হেসে বলল, তুমি তো আমার ব্রাউন গার্ল, আমার ওপর রাগ করে আছো? না, ফোন রাখুন, ঘুমাবো। তুমি রাগ করলে বেশি কিউট লাগে। প্রেম সকালে করব, এখন ঘুমাই। এখন ঘুমাই। না, এখন প্রেম করার সময় তুমি জানো না, রাত গভীর হলে প্রেম করতে হয়। ঘুমান তো, হুদাই বাজে কথা বলে। আমার মাথা ব্যথা বানাইন না। ভালোবাসা মানেই তো মাথা ব্যথার ওষুধ খাওয়া, আর তুমি তো আমার ছাম্মাক ছালু, মিষ্টি দুষ্টু ব্যথা। আপনার আমি ছাইড়ে দিব একদিন, হুদাই প্যারা ভালো লাগে না। ছাড়লেও তুমি থাকবে আমার ওয়াইফাই কানেকশনের মতো, না থাকলেও নাম দেখা যায়। নাজমিনের মেজাজ চড় গরম হলো। কল কেটে দিয়ে ফোন বন্ধ করে আবারও শুয়ে পড়ল নাজমিন। বাইরে বৃষ্টি পড়ছে। একটার দিকে বাড়ি ফিরল শেহরাজ। সুমু মন খারাপ করে শুয়ে। শেহরাজ ফ্রেশ হবার জন্য ওয়াশরুমে যেতে গিয়েও ফিরে এলো। সুমুর পাশে বসে সুমুর মাথায় হাত বুলিয়ে বলল, কি হয়েছে? কেউ কিছু বলেছে? না। শেহরাজের বিশ্বাস হলো না সুমুর কথা। শেহরাজ উঠে দাঁড়াতেই সুমু হাত টেনে ধরে বলল, কোথায় যাচ্ছেন? সিসিটিভি ফুটেজ চেক করতে। সুমু ভয় পেয়ে গেল। সে চায় না এই মাঝরাতে কোনো ঝামেলা হোক। শেহরাজের হাত টেনে ধরে বলল, বাসার জন্য মন খারাপ, সবাইকে অনেক মিস করছি। শেহরাজ বসলো সুমুর পাশে। সুমু জড়িয়ে ধরল শেহরাজকে। চোখ ভিজে উঠল সুমুর। কান্নাজড়িত গলায় বলল, আমার খুব বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করছে। শেহরাজ একবার জানালা দিয়ে বাইরের দিকে তাকালো। সুমুর মন খারাপ বলে আর না করলো না। ড্রয়ার থেকে কিছু একটা পকেটে ঢুকিয়ে ফর্মাল ড্রেসেই সুমুকে নিয়ে ছাদের উদ্দেশ্যে রুম থেকে বের হলো। আরিয়ান পানি নিয়ে ওপরে ওঠার সময় ওদের দুজনকে দেখে দাঁড়িয়ে পড়ল। বৃষ্টি পড়ছে। ছাদের চারদিকে জমে আছে নীরবতা আর বৃষ্টির শব্দ। সাদা শাড়িতে ভিজে সুমু দাঁড়িয়ে আছে ছাদের এক কোণে। তার ভেজা চুল, চোখের নিচে পানির রেখা, আর ভেজা আঁচলের আড়ালে এক অপার্থিব সৌন্দর্য। শেহরাজ ধীরে ধীরে এগিয়ে আসে। সাদা শার্টের হাতা গুটিয়ে রাখা, চুলে বৃষ্টির জল। এক হাঁটু গেড়ে বসে সে সুমুর পায়ের কাছে। সুমুর পা নিজের হাঁটুর উপর তুলে নেয়। পকেট থেকে নূপুর বের করে আলতো হাতে সুমুর পায়ে নূপুর পরিয়ে দেয়। তারপর একটু ঝুঁকে সুমুর পায়ের ওপর ঠোঁট ছোঁয়। শেহরাজ এমন হঠাৎ নরম স্পর্শে মৃদু কেঁপে ওঠে সুমু। শেহরাজ মুখ তুলে তাকাতেই পা নামিয়ে নেয় সুমু। শেহরাজ আবারও তাকায় সুমুর পায়ের দিকে। এমন সময় ছাদের দরজায় এসে দাঁড়ায় আরিয়ান, হাতে ফোন। তাকিয়ে আছে সুমুর দিকে। শেহরাজ আজ সুমুকে এমন অবস্থায় দেখে
রাগ জ্বলে ওঠে আরিয়ানের মস্তিষ্কে। সে সুমুদের কাছে যাবার জন্য পা বাড়াতে গিয়েও থমকে যায়। রাগে হাত মুষ্টিবদ্ধ করে স্থান ত্যাগ করে। শেহরাজ ছাদের দরজার দিকে তাকিয়ে বাঁকা হাসল। তারপর নেশালো কণ্ঠে বলল, তোমায় কেউ দেখতে পারে না সুইটার। এই বৃষ্টি, এই ছাদ, এই বৃষ্টি, এই ছাদ, শুধু আমি আর তুমি। সুমু ভিজে ঠোঁটে শুধু বলে, ছাদের মধ্যে এসব কি শুরু করেছেন? আমার পায়ের সামনে বসে আছেন, কেউ দেখতে পেলে আমাকে খারাপ ভাববে, বলবে স্বামীকে পায়ের কাছে বসিয়ে রেখেছি। শেহরাজ ধীরে ধীরে সুমুর পায়ে হাত রাখে। তোমার গলায় ওই চেইনটা আমার স্পর্শ চাই, কারো চোখ না। সে উঠে দাঁড়িয়ে সুমুর গলায় থাকা ডায়মন্ড চেন খুলে দেয়। তারপর কানের টপস, হাতের ব্রেসলেট একে একে খুলতে থাকে। শেহরাজের শীতল হাতের প্রতিটা স্পর্শে যেন সময় থমকে যায়। বৃষ্টির ভেজা শাড়ির নিচে সুমুর সারা দেহ কাঁপছে, ভালোবাসায়, লজ্জায়, আর তার খান সাহেবের অনিবার্য টানে। বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থাকা একমাত্র পুরুষটাই তার জগৎ, শেহরাজ খান, যে তার অলংকার নয়, আত্মা খোঁজে ব্যাকুল। সুমুর হৃদয় জুড়ে এখন শুধুই একটাই শব্দ, খান সাহেব। তার সমস্ত সত্তা ভিজে গেছে, শুধু বৃষ্টিতে না, শেহরাজের চাহনিতে। ভেজা শাড়ির ফাঁকে বুকের নিচে কাঁপছে লাজ আর এক রাশ না বলা আকাঙ্ক্ষা। শেহরাজ ঘোর লাগা চোখে তাকায় সুমুর দিকে। শেহরাজ চোখে বৃষ্টি নেই, ছিল না কোনো দিন, থাকতো শুধু আগুন। আর সেই আগুন এখন জ্বলছেন তার মনের ভেতর, সুমুর ভেজা অবয়বের প্রতিটা রেখায়। সে মুখ এগিয়ে নিয়ে সুমুর কানে ফিসফিস করে বলে, তুমি জানো না সুইটার, এই সাদা শাড়িটা ঠিক কতটা অন্যায় করছে আমার সঙ্গে। তুমি জানো না তোমার এই ভেজা কাঁপুনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছে। তার হাতটা ধীরে ধীরে উঠে যায় সুমুর কাঁধে। আঁচলটা একটুখানি সরলেই সুমুর নিঃশ্বাস থমকে যায়। খান সাহেব, না প্লিজ। শেহরাজ সুমুকে ভয় দেখিয়ে আলতো হাসে। শেহরাজের হাসি মাখা ঠোঁট ছুঁয়ে যায় সুমুর কপাল, তারপর গালের কোণে। আর একটুখানি নামতেই সুমু চোখ বন্ধ করে ফেলে। সুমুর হৃদয়ের মধ্যে তখন একটা যুদ্ধ, লজ্জা বনাম আকাঙ্ক্ষা। তবু সে নিজেকে সরায় না। সে শুধু বলে, আপনি আমায় এমন করে স্পর্শ করলে আমি এলোমেলো হয়ে যাই। শেহরাজ আবারও সুমুর কপালের ঠিক মাঝখানে একটা চুমু এঁকে দিয়ে বলে, তোমাকে এলোমেলো দেখতে চাই। আমার এলোমেলো স্পর্শ থেকে বাঁচতে তোমায় পালাতে দেখতে চাই। তোমায় শুধু ছুঁতে চাই, প্রতিটা লজ্জা পেরিয়ে তোমার আত্মা পর্যন্ত পৌঁছাতে চাই। হঠাৎ একটা বিজলি চমকায়। সুমু শিহরিত হয়, কিন্তু তাতেও শেহরাজের স্পর্শ থেমে যায় না, বরং সুমুকে নিজের বুকের মধ্যে লুকিয়ে ফেলে। শেহরাজ আবারও সুমুর কাঁধে হাত রাখে। তার চোখে কিছু নেই, আছে শুধু তৃষ্ণা, যেটা কোনো জল তৃষ্ণা মেটাতে পারে না। হঠাৎ এক ঝটকায় সে সুমুকে তুলে নেয় কোলে। সুমুর ভয় রুদ্ধ হয়ে শেহরাজের বুকে চাপা পড়ে। খান সাহেব, আশেপাশের বাসা থেকে কেউ দেখবে। দেখুক না, জানুক সবাই, তোমার স্বামী শুধু তোমাকেই চাই। তোমার প্রতিটা নিঃশ্বাস, প্রতিটা কাঁপুনির অধিকার আমার। বৃষ্টির মধ্যে দিয়ে সে ধীরে ধীরে হেঁটে যায়, ভেজা সিঁড়ি বেয়ে নিচে নামে। প্রতিটা পা ফেলে যেন সে তার মালিকানা দাবি করছে সুমুর প্রতি। সুমু চুপ, তার হাত কাঁপতে কাঁপতে শেহরাজের ঘাড় জড়িয়ে ধরে। তার বুকের সঙ্গে বুক লেগে গেছে। তার মনে হচ্ছে তার দেহটা ঢেকে আছে তার খান সাহেবের বুকের ছায়ায়। শাড়ির কাপড়ের আর কোনো অস্তিত্ব যেন নেই। দরজা খুলে তারা ঢুকে পড়ে বেডরুমে। অন্ধকার নরম আলোয় ভেজা। শেহরাজ সুমুকে বিছানায় রাখে না, দাঁড় করিয়ে দেয় জানালার সামনে। জানালার কাজ বেয়ে গড়িয়ে পড়ছে জলরাশি। চারিদিকে এক অদ্ভুত নীরবতা, শুধু বৃষ্টির শব্দে যেন এক সুর বেজে চলেছে। সাদা শাড়িটা গায়ে লেগে আছে সুমুর। চুল থেকে টপ টপ করে পানি পড়ছে। সে ধীরে ধীরে সুমুর চুলের ভেজা গোছা একদিকে সরিয়ে দেয়। তুমি জানো, এই ঘাড়ে আমার ঠোঁট কখনো থেমে থাকতে পারে না। সে ঠোঁট ছোঁয়ায় সুমুর গলায়। গলা বেয়ে নেমে যায় স্পর্শ, কাঁধ ছুঁয়ে পিঠের মাঝ বরাবর। সুমুর নিঃশ্বাস যেন থমকে যায়। খান সাহেব, আমি ভেঙে যাচ্ছি। শেহরাজ সুমুর হাত ধরে দেয়ালে ঠেকিয়ে দেয়, ভেঙে যাও সুইটার, ভেঙে যাও, যেন আমি তোমার প্রতিটা ভাঙার টুকরোকে নিজের করে নিতে পারি।
তার হাত এবার ধীরে ধীরে শাড়ির আঁচল খুলে দেয়। না, কোনো তাড়াহুড়ো নয়, শুধু ভালোবাসায় মোরা গতি। সুমুর শরীর থেকে খুলে নেওয়া অলংকারগুলো পকেট থেকে বের করে মেঝেতে ফেলে দেয়। সুমু শুধু চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকে। তার শরীরটা কাঁপছে, কিন্তু সে সরছে না। শেহরাজ তার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলে তোমার শরীর না সুইটার, আমি তোমার আত্মাকে ছুঁতে চাই। সুমু ফিসফিস করে বলে, আমার আত্মা অনেক আগেই পুরোপুরি আপনার হয়ে গেছে। শেহরাজ চুপচাপ দাঁড়িয়ে রইল। সুমুর ভেজা চুলের ফাঁকে চোখে মুখে ছিল অদ্ভুত এক শান্তি, অথচ ভেতরটা যেন ঝড়ো সমুদ্র। শেহরাজ মৃদু গলায় বলল, তুমি জানো, এই বৃষ্টি আমাকে তোমার কথা মনে করায়। প্রথম দেখা, প্রথম স্পর্শ। সুমু চোখ নামিয়ে ফেলল। বৃষ্টি যেন আরো জোরে পড়তে লাগলো। শেহরাজ ধীরে ধীরে তার মুখের দিকে এগিয়ে এলো। তুমি কি জানো আমি কতটা ভয় পাই যদি কোনোদিন তোমায় হারিয়ে ফেলি? সুমু কাঁপা গলায় বলল, সৃষ্টিকর্তা না চাইলে আপনি আমায় হারাবেন না। আমি আছি সব সময়, সব বৃষ্টিতে, সব নির্জনে, শুধু আপনার জন্য। হঠাৎ করে শেহরাজ রুমের হিটার চালু করলো। বাইরে থেকে আসা আলো নরম হয়ে এসেছে। চারপাশে যেন এক ঘোর লেগে আছে। সুমুর ঠোঁট কাঁপছে। শেহরাজ হাত ছুঁয়ে বলল, তোমার ঠোঁট কাঁপছে সুইটার, খান সাহেব বলে ডাকো তো একবার। সুমু লাজুক গলায় বলল, খান সাহেব। শেহরাজ তার ঠোঁটে আলতো ছোঁয়া দিল। তারপর একে অপরের আলিঙ্গনে হারিয়ে গেল। কিছু সময় যেতেই শেহরাজ সুমুকে ছেড়ে বলল, আই ব্যাডলি নিড ইউ সুইটার। শেহরাজের কণ্ঠটা যেন বর্ষার মাঝরাতে গলে যাওয়া কফির মতন গাঢ় ও মায়াময়। কথাটা বলার সময় শেহরাজের চোখ আটকায় সুমুর চোখে। সেই চোখে ছিল এক ধরনের তৃষ্ণা, এক গভীর চাহনি, যা কোনো ভাষায় বলা যায় না, শুধু অনুভব করা যায়। শেহরাজের বলা কথার মাঝে ওদের দুজনের নিঃশ্বাস মিলিয়ে গেল। শেহরাজ এক হাতে সুমুর গাল স্পর্শ করল। তার ঠোঁটের ডগায় ছুঁয়ে দিল একরাশ আগুন। চোখে ছিল তৃষ্ণা, অথচ তাতে প্রেমের অদ্ভুত কোমলতা। বৃষ্টির শব্দের মাঝে নিঃশব্দে দুজনের ওষ্ঠের ছোঁয়া চলল দীর্ঘ সময়, যেন সময় থেমে গেছে। সুমুর হৃদস্পন্দন বেড়ে যাচ্ছে। শেহরাজের স্পর্শে তার সারা শরীরে লেগে আছে বৃষ্টির মতোই ঠান্ডা অথচ জ্বলন্ত আবেগ। ঘরটা অন্ধকার, শুধু জানালার বাইরে বিদ্যুতের আলোয় মাঝে মাঝে ঝলকে উঠছে তাদের মিলন। শেহরাজ ধীরে ধীরে বলল, তুমি জানো তো, এই বৃষ্টি ভেজা রাতটা আমি শুধু তোমার জন্য রেখে দিতে চাই, চুপি 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 চুপি, শুধুই আমাদের ভালোবাসার জন্য। সুমু কোনো উত্তর দিল না। সুমু ঠোঁটজোড়া অস্বাভাবিক মাত্রায় কাঁপছে। তার চোখের পাতায় জমে আছে ভিজে অনুভব, বৃষ্টির নয়, শুধু শেহরাজের ছোঁয়ায়। শেহরাজ ধীরে ধীরে তার মুখের আরো কাছে এসে বলল, তোমার শরীরের এই ভেজা ঘ্রাণ, এই কাঁপুনি আমাকে পাগল করে দিচ্ছে সুইটার। আমি যদি এখন নিজেকে আটকে রাখি তবে সে আমি হব না, সে হব কেবল এক সমাজভীরু শেহরাজ। সুমুর চোখে এক ধরনের নীরব আগুন। সে জানে কিছু বলতে গেলেই সব ভেঙে পড়বে, তবু সে বলল, আপনি আমার দিকে এমন ভাবে তাকাবেন না খান সাহেব। আমার আজ আবারও নতুন করে লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছে করছে। শেহরাজের ঠোঁট ছুঁয়ে যায় এবার তার গলার ঠিক নিচে, যেখানে শাড়ির আঁচল আর জল একসাথে মেখে আছে তৃষ্ণা। তোমার লজ্জা আমার শান্তি। হাতটা এবার নামলো সুমুর কোমরে। সুমু আবারও কেঁপে উঠল। শেহরাজ হেসে ফেলে। সেই হাসি কোনো পাপের নয়, ছিল এক ধরনের প্রেমের দুঃসাহস, এক ভালোবাসার অধিকার। সৃষ্টিকর্তা তোমায় আমার কপালে লিখেছে সুইটার, তুমি কেবল আমার হক। ছাদের মাঝখানে তখন শুধু একটুখানি বাতাস, একটুখানি সময়। জানালার বাইরে ঝড় বাড়ছে, আর ঘরের ভেতরে দুজন মানুষের মনের ভেতরে ঝড় বাড়ছে। আচমকা সুমু শেহরাজকে জড়িয়ে ধরে। শেহরাজ তখন আর থামে না, সে সুমুকে কোলে তুলে নেয়। বৃষ্টির শব্দে হারিয়ে যায় শাড়ির খসখসে ঘ্রাণ আর নিঃশ্বাসের তীব্রতা। শেহরাজ ধীর পায়ে সুমুকে বিছানায় বসিয়ে দেয়। সুমুর ভেজা শাড়ি তখন তার গায়ের সাথে লেপ্টে আছে, আর চোখে জমে আছে এক স্বপ্ন পূরণের বৃষ্টি। আপনি কি জানেন আমি ভয় পাই এই মুহূর্তগুলোকে?
কেন? মুহূর্তগুলোকে কেন? শেহরাজ কপালে চুমু দিয়ে জিজ্ঞেস করে। সুমুর কণ্ঠ নিঃশ্বাসের মতো নরম। কারণ আপনি যখন এতটা কাছে থাকেন তখন আমি নিজেকে আর নিজের মধ্যে রাখতে পারি না। শেহরাজ এক হাতে সুমুর চিবুক তুলে ধরে। সুমুর চোখে গভীরভাবে চেয়ে মৃদুস্বরে গেয়ে উঠল। एक दिल है एक जान है दोनों तुझ पे कुर्बान है एक मैं हूँ एक ईमान है दोनों तुझ पे कुर्बान है। গান থামিয়ে মুচকে এসে বলল, আজ রাতে এই বৃষ্টির সুরে আমি তোমায় নিজ হাতে গড়ে নিতে চাই, একদম আমার মতো। কথাটা বলে টেবিল থেকে ফোনটা নিল। তারপর ফোনে প্লে করলো জিন্দেগি সে চুরা কে গান। ফোনটা জায়গার মতো রাখলো, আবারও সুমুর কাছে এলো। শেহরাজের ঠোঁট এবার নামছে সুমুর গলার নিচে, তারপর কলার বনে। প্রতিটা ওষ্ঠের ছোঁয়া যেন এক একটা ফুল হয়ে খসে পড়ছে সুমুর ত্বকে। সুমুর শরীরের ভেতরটা কাঁপছে, সে শিহরিত, সে নিঃশ্বাস হারিয়ে ফেলছে। শেহরাজ তার কানে আবারও ফিসফিসিয়ে বলে, তোমার ভেজা শরীর এই কাঁপুনি আমার সত্তার আগুন জ্বালিয়ে দিয়েছে। আমি তোমার ভিতরে ঢুকে যেতে চাই, শুধু শরীরে না, আত্মায়, নিঃশ্বাসে, হৃদয়ের গভীরে। বিছানার চাদরে তাপের ছায়া গড়ে যায়, বৃষ্টির শব্দে হারিয়ে যায় শেষ লাজের আওয়াজ। সুমু ঢাকা পড়ে শেহরাজের বলিষ্ঠ দেহের আড়ালে, যেন প্রেমের গোপন পত্র খুলে পড়ছে অক্ষরে অক্ষরে। সুমুর বুকের নিচে তখন শুধু হৃদয়ের শব্দ, খান সাহেব, খান সাহেব, খান সাহেব। চোখে চোখ, ঠোঁটে ঠোঁট। তারা হারিয়ে যায় এক প্রেমের মহাসাগরে, যেখানে ভাষা নেই, লজ্জা নেই, শুধু ছোঁয়া আছে, ভালোবাসা আছে। এই রাতে আবারও তারা শুধু দেহ নয়, একটা আত্মা হয়ে মিশে যায়। এই রাতে আরও একবার কোনো শরীরের খেলা ছিল না, ছিল আত্মার এক গভীর নিঃশব্দ অগ্নিস্নান। বাইরে তখনও বৃষ্টি ঝরছে, কিন্তু রুমের ভেতরে দুজন মানুষের নিঃশ্বাসের পাল্লা সময়ের সাথে তাল মিলিয়ে ভারী হচ্ছে। সাদা চাদরটাই ভেজা, ভেজা শরীর জড়িয়ে সুমু তার খান সাহেবের বুকের ওপর পড়ে আছে। বালিশের পাশে এলোমেলো চুল, ঠোঁট একটু ফুলে আছে, চোখ দুটো যেন আরও গাঢ় ভালোবাসার কালি মেখে নিয়েছে। তার গালটা শেহরাজের কাঁধে ছুঁয়ে আছে, গলা জুড়ে একটা শান্ত শ্বাস। শেহরাজ এক হাতে সুমুর পিঠে হাত বুলিয়ে দিচ্ছে ধীর, গভীর আর কোমলভাবে। আরেক হাতে সাদা চাদরটায় মোড়ানো সুমুর কোমলটা আগলে রেখেছে এমনভাবে যেন দুনিয়ার সব ঝড় থেকেও আগলে রাখবে। ঘরের ভেতর নিঃশব্দ হয়ে আছে সময়। জানালার বাইরে মিষ্টি নরম আলো যেন সুর বেজে চলে তাদের নিঃশ্বাসে। সুমু চোখ বন্ধ করে শুয়ে আছে। হঠাৎ তার মনে পড়ে কাল রাতের কথা। সে নিজেকে আর ধরে রাখতে পারেনি। তার শরীর, মন, আত্মা সবটাই তখন তার খান সাহেবের দখলে ছিল, এখনো আছে। সবকিছু তার খান সাহেবের দখলে, বন্দি করে রেখেছে তাকে ভালোবাসার কারাগারে। কাল রাতের কথা ভেবে চোখ বন্ধ করে মুচকি আসলো সুমু। কাঁপা কাঁপা গলায় ফিসফিস করে বলল, খান সাহেব। শেহরাজ ছোট নামিয়ে নাই সুমুর কপালে। সুইটহার্ট। আপনি শুধু আমার। খুব ছোট্ট একটা কথা, কিন্তু ভেতরটায় ঝড়। শেহরাজ এক মুহূর্ত থেমে যায়, তারপর চাদরের নিচে থাকা তার আঙুল উঠে যায় সুমুর কাঁধে। চোখ নামিয়ে দেখে এই সেই মেয়েটা, যে মেয়েটা তাকে দেখলে ভয়ে কাঁপত। আজ সেই মেয়ে তার বুকের ভেতর ঘুমিয়ে। এত ভালোবাসার পর তোমার মনে হয় আমি অন্য কারো? আমি শুধু তোমারই সুইটহার্ট। শেহরাজের কণ্ঠে নিঃশব্দ শপথ। সুমুর চোখ জোড়া চিকচিক করে ওঠে। সে নিজের ঠোঁট ছুঁয়ে দেয় শেহরাজের বুকের মাঝখানে। অতীত মনে পড়ে সুমুর। একটা ভারী নিঃশ্বাস ছাড়ে সে, নিঃশ্বাস লেগে যায় বাতাসে। শেহরাজের দিকে তাকিয়ে মুখ তুলে বলল, আপনি আমার শেষ প্রার্থনা। শেহরাজ আবারও ফিসফিস করে বলে, তুমি জানো না কাল রাতে তোমার ওই ভেজা শাড়িটা আমাকে কতটা পাগল করে তুলেছিল। আমি তোমাকে শুধু ছুঁয়ে ক্ষান্ত হইনি, আমি তোমার ভেতরে নিজেকে হারিয়ে ফেলেছিলাম। আমি জানি না বলছেন? আপনার পাগলামি ঝড় আমার ওপর দিয়ে গিয়েছে। আমি হাড়ে হাড়ে টের পেয়েছি আপনার পাগলামির ফল, ইভেন এখনো পাচ্ছি। শেহরাজ মুচকি এসে আবারও বলে, তুমি ভিজেছিলে কিন্তু তবুও আগুনের মতো ছিলে। তোমার স্পর্শে আমি জ্বলে উঠেছিলাম।
সুমু ছিলাম। সুমু চোখ বন্ধ করে ফেলে। তার ঠোঁট কাঁপে, কিন্তু কোনো শব্দ বেরোয় না। সে শুধু অনুভব করে একটা হাত তার মুখ ছুঁয়ে নিচে নামে, আরেকটা হাত তার কোমর জড়িয়ে ধরে। শেহরাজ সুমুর কপালে ঠোঁট ছোঁয়, তারপর ধীরে ধীরে ঠোঁট নামে তার চোখের পাতায়, গালের কোণে, চিবুকের নিচে। শেহরাজ মতিগতি সুমুর কাছে সন্দেহ লাগে। শেহরাজ কোনো কিছু বোঝার আগে সুমু কামড় বসায় শেহরাজের বুকে। আচমকা আক্রমণে শেহরাজ সুমুকে ছেড়ে দেয়। শেহরাজের হাত থেকে ছাড়া পেতে সুমু শরীরে সাদা চাদর পেঁচানো অবস্থায় বেড থেকে নেমে ওয়াশরুমে চলে যায়। সকালে নাস্তা করে রুমে এলো সুমু। শেহরাজ অফিসের জন্য রেডি হয়ে নিল। সুমুর জন্য মেডিসিন এনে সুমুর হাতে দিয়ে বলল, সবগুলো মেডিসিন খেয়ে নিবে। আর শোনো, 2 ঘন্টার জন্য অফিসে যাচ্ছি, একটা ইম্পর্টেন্ট কাজ আছে। আজ ফ্রাইডে, বাসায় এসে জুম্মা পড়তে যাব। তুমি নিজের খেয়াল রেখো। শেহরাজ সুমুর কপালে ঠোঁট ছুঁয়ে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে গেল। সুমু কিছুক্ষণ শেহরাজের যাওয়ার পানে তাকিয়ে থাকলো। হঠাৎ ফোনে কল আসায় ফোনের দিকে তাকালো সুমু। কল রিসিভ করে কানে ধরে বলল, বলো ঈশিতা। ভাইয়া কি চলে গেছে সুমু? হ্যাঁ, মাত্রই। তুমি একটু আমার রুমে আসতে পারবে? আবরাজ ভাইয়া রুমে নেই? না, ও গার্ডেনে। ওকে, আসছি। কল কাটলো সুমু। হাতে নিয়ে বসে থাকা মেডিসিনগুলো বেড সাইড টেবিলের ওপর রাখতে গিয়ে সব নিচে পড়ে গেল। সুমু ব্যাপারটা পাত্তা না দিয়ে বেরিয়ে গেল রুম থেকে। সব সম্পর্কে শুরু হয় এক আশ্চর্য অনুভব দিয়ে। ঈশিতা আর আরবাজের গল্পটাও ঠিক তেমনই। বন্ধুত্ব থেকে ভালোবাসা, আবার সেই ভালোবাসা থেকেই গড়ে ওঠা এক অদৃশ্য বন্ধন। ঈশিতা শহুরে এক মেয়ে। সে প্রাণবন্ত, যুক্তিবাদী আর নিজের মনের কথা বলতে জানে। আরবাজ বরং একটু চুপচাপ, ভেতরে গাঢ় সমুদ্রের মতো গভীর। মুখে বলে না, চোখে বলে। তাদের ভালোবাসা ছিল না সিনেমার মতো রঙিন কল্পনা, ছিল বাস্তবতা, ঝগড়া, মান অভিমান, কিন্তু তবুও ছিল এক গভীর টান। আরবাজ কখনো ঈশিতার গায়ে রাগ ঝাড়ে না, কিন্তু চুপ করে যায়। আর ঈশিতা সেটাই বুঝে ফেলে। তুমি চুপ কেন? তুমি বলো, আমি শুনি। এই এক লাইনে ঈশিতা বোঝে তার জায়গা কোথায়। আরবাজের মনের একেবারে ভেতরটায়। বিয়ের পর সম্পর্কটা বদলায়নি, বরং গভীর হয়েছে। রাতে চায়ের কাপ ভাগ করে নেয়, আর সকালে ছোট ছোট ঝগড়ার মাঝে লুকিয়ে থাকে ভালোবাসার চোরা স্রোত। ঈশিতা গুছিয়ে রাখে আরবাজের শার্ট, আর আরবাজ গুছিয়ে রাখে ঈশিতার মুড। কোনদিন সে কফি খাবে, কোন দিন শুধু জড়িয়ে থাকতে চাইবে। তারা জানে নিখুঁত কিছু হয় না, তবে একে অপরকে নিখুঁতভাবে ভালোবাসা যায়। তাদের ভালোবাসা কখনো জোরে বলা হয়নি, কিন্তু প্রতিটা অভ্যাসে জড়িয়ে আছে সে কথা। বৃষ্টির দিনে ঈশিতা জানালার পাশে দাঁড়িয়ে থাকলে আরবাজ বুঝে নেয় ওর হাতে 1 কাপ ধোয়া ওঠা চা দিতে হবে। আরবাজ যখন অফিস থেকে ফিরে দরজা বন্ধ করে একটু বেশি দীর্ঘশ্বাস ফেলে, ঈশিতা গায়ে একটা নরম চাদর জড়িয়ে দেয়। কিছু না বলে কেবল পাশে বসে থাকে। এক নিঃশব্দ ভালোবাসা। তাদের মাঝে ভালোবাসি কথাটা অপ্রয়োজনীয় হয়ে গেছে, কারণ তারা চোখে ছোঁয়ায় আর প্রতিদিনে ছোট ছোট খেয়ালে বলে ফেলে। রাতের আধারে একে অপরের পাশে শুয়ে থাকা চুপচাপ নিঃশব্দে। শুধু মাঝে মাঝে ঈশিতা বলে, ভবিষ্যতে যদি ঝড় আসে তুমি হাত ছাড়বে না তো? আরবাজ বলে না কিছুই, শুধু তার হাতটা আরো একটু শক্ত করে ধরে। কারণ ভালোবাসা তো শব্দের অপেক্ষায় থাকে না। ভালোবাসা থাকে ওদের মতো 1 কাপ চায়ের ভাগে, চুপ করে পাশে বসে থাকা রাতে, কিংবা এক নিঃশ্বাস দীর্ঘ নীরবতায়। আর এভাবেই চুপি চুপি প্রতিদিন নতুন করে তারা বাধা পড়ে এক জীবন ধরে ভালোবাসার বন্ধনে। ব্যালকনিতে দাঁড়িয়ে গার্ডেনে ফিরোজাদের সাথে দুষ্টুমি করতে থাকা আরবাজের দিকে তাকিয়ে এসবই ভাবছে ঈশিতা। এমন সময় সুমু দরজায় নক করলো। সুমু ঠোঁটে মুচকি হাসি নিয়ে দাঁড়িয়ে আছে। ঈশিতা রুমে এসে বলল, নক করছো কেন সুমু? নিজের বোন প্লাস বন্ধুর রুমে আসতে নক করতে হবে কেন? সুমু রুমে ঢুকে বলল, বোন প্লাস বন্ধুটা তো আর এই রুমে একা থাকে না, তাই না? ঈশিতা আলতো হেসে বলল, আমাকে একটু সাজিয়ে দিবে সুমু? সাজিয়ে দিব মানে? কোথাও যাচ্ছ নাকি? কই না। কেন, তুমি জানো না ভাইয়া কিছু বলেনি?
সুমু সুমু একটু ভাবুক হয়ে বলল, না তো। তাহলে শোনো, এবারের ছেলেরা তো খুব বিজি থাকে, তাই তারা প্রতি সপ্তাহে একটা দিন মানে প্রতি শুক্রবার তাদের বউদের নিয়ে ঘুরতে বের হয়। আর এই নিয়মটা কে বানিয়েছিল জানো? কে? বড় বাবা, মানে তোমার শ্বশুর। শুনেছি যখন উনি সেনাবাহিনীতে ছিল তখন তো বড় মামনিকে একদম সময় দিতে পারতো না। এরপর যখন তারা ওমানে চলে আসলো তখন নাকি দুই ভাই মিলে প্রতি শুক্রবার আমার শাশুড়ি আর তোমার শাশুড়িকে নিয়ে ঘুরতে বের হতো। বাহ, দারুণ প্রেম ছিল তো তাদের। তা তো অবশ্যই, কিন্তু তোমাকে ভাইয়া সত্যি কিছু বলেনি? না, শুধু বলেছে আজ তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসবে। তাহলে তো হলোই। কিন্তু তোমার এখন কোথায় যাওয়ার প্ল্যান করছো? জানি না, ও জানে। আমাকে কিছু বলেনি জানো। আমি বোরকা পরে যেতে চেয়েছিলাম, কিন্তু ও বলল শাড়ি পরতে। ঠিকই তো বলেছে, ভাইয়া তার এই মিষ্টি বউটাকে একদিন তো নিজের মনে মতো সাজে দেখতে চাইতে পারে। তবে তোমাকে দেখে মনে হচ্ছে কাল একটু বেশি ভালোবেসেছে ভাইয়া। সুমু লজ্জায় মুখ নামিয়ে ফেলল। ঈশিতা সুমুর চিবুক ছুঁয়ে চুমু খেয়ে বলল, আসো, আমাকে সাজিয়ে দেবে। সুমু মুস্কি হাসল। ঈশিতাকে হালকা নীল রঙের একটা শাড়ি সুন্দর করে পরিয়ে দিয়ে হিজাব পিন করে দিল। মুখে হালকা প্রসাদনী ছোঁয়া আর ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক লাগিয়ে দিল। ঈশিতাকে নিজের দিকে ঘুরিয়ে নজর কাটানোর জন্য ঈশিতার কানের পাশে কাজল লাগিয়ে দিয়ে বলল, মাশাআল্লাহ, কি অপূর্ব লাগছে তোমাকে। ঈশিতা আলতো হাসলো। এমন সময় দরজায় নক পড়ল। সুমু তাকিয়ে দেখলো আরবাজ অন্যদিকে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে আছে। সুমু ঈশিতার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, আমি এখন আসি। কথাটা বলে চলে গেল সুমু। সুমু যেতেই আরবাজ রুমে ঢুকলো। ঈশিতাকে আজ একেবারে অন্যরকম লাগছে। সাদামাটা শ্বাস, তবুও যেন চোখ সরানো যায় না। মায়াবী মুখ আর সাথে ঠোঁটে এক চিলটে হাসি। আরবাজ তাকিয়ে থমকে গেল। তার চোখে যেন সময় থমকে গেল। তুমি সব সময় এরকম ভাবে থাকো না কেন? হঠাৎ নিজের অজান্তেই কথাটা বেরিয়ে এলো আরবাজের মুখ থেকে। ঈশিতা মুচকি হেসে বলল, কি বললে? আরবাজ একটু হেঁচকি খেলো। মাথা চুলকে বলল, মানে এই সাজটাই তোমাকে অন্যরকম লাগছে, অসম্ভব সুন্দর লাগছে। ঈশিতার গাল লাল হয়ে উঠল। আরবাজ তখনও তাকিয়ে আছে, চোখে একরাশ বিস্ময় আর প্রশংসা, যেন এতদিন ধরে কাউকে নতুন করে চিনছে। আরবাজকে তাকিয়ে থাকতে দেখে ঈশিতা বলল, তুমি কি শুধু তাকিয়ে থাকবে নাকি যাবে? ধ্যান ভাঙলো আরবাজের। আবারও মাথা চুলকে আলতো হেসে বলল, চলো। দুজনে একসাথে বেরিয়ে গেল পুরো দিন সকলের থেকে একটু দূরে গিয়ে নিজেদের মতো করে কাটানোর জন্য। ঘড়ির কাঁটা থেমে গেছে যেন। পাতালপুরীর বিলাসবহুল স্যুটের রুমে একটা অশুভ নিস্তব্ধতা। সেখানে যেন মৃত্যুপুরী নেমে এসেছে। হোয়ার ইজ হি? কোথায় গেল আমার লোকটা? এক গর্জন, এক বিষাক্ত চিৎকার ছিন্ন ভিন্ন করে দেয় সেই নিস্তব্ধতা। মানবটির চোখে রক্তজবা রং, মুখে হিংস্র বিকৃতি। সে এক ধাক্কায় উল্টে দিল সামনে থাকা মার্বেলের টেবিল। কাঁচ ভেঙে ছিটকে পড়ল মেঝেতে। ঝর্ণার মতো ছড়িয়ে পড়ল গ্লাসের টুকরো। খুঁজে বের করো এখনই, এই মুহূর্তে। শেহনাজের কোথায় গিয়ে এসছে তাকে। একটা চেয়ারের হাতলে ঘুষি মারল এমন জোরে কাঠ কট করে ভেঙে গেল। কেউ সাহস করে কিছুই বলছে না। তার চারপাশে থাকা বডিগার্ডরা নিচু মাথায় দাঁড়িয়ে। কেউ একজন কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করলো, স্যার, হয়তো সে পালিয়েছে। সে এক লাফে তার সামনে গিয়ে গলা চেপে ধরল। তুই তোর মুখে ওই নাম আনবি না। ও আমার শিকার ছিল, তুই একটা ভয় পেয়ে বেঁচে থাকা কুকুর। কোনো কাজের না তোরা। লোকটা হাঁপাতে লাগলো, চোখে জল, শরীর কাঁপছে, কিন্তু মানবটি ছাড়ল না। সবাই তো ভয় পায় আমাকে, তাহলে এই শেহরাজ কেন পায় না? তার নিঃশ্বাসে পাগলামির গন্ধ, রাগ নয়, পিশাচের উল্লাস। রুমের ভেতরে থাকা সবাই নিঃশব্দ, নিঃশ্বাসও নিতে ভয় পায়। দেওয়ালের আয়নার দিকে তাকিয়ে নিজেকে দেখে ফিসফিস করে, তোমরা ভাবছো আমি পাগল? না, আমি হচ্ছে ভয়। আমি হচ্ছে ওদের জীবনের সবচেয়ে দুঃস্বপ্ন। অ্যান্ড নেক্সট টাইম নো মিস্টেক, নো মার্সি। একজন কাঁপতে কাঁপতে বলল, বস, আমার কাছে পাক্কা খবর আছে।
খবর আছে, শেহরাজ খান আমাদের লোকটাকে তুলে নিয়ে গেছে। ড্যামিস্ট, তোরে একটা অপদার্থ চেয়েছি দেখছিস। একটি গ্লাস ফুল ফোর্সে ছিটকে গেল দেওয়ালের দিকে। চিৎকারে কেঁপে উঠল পুরো ফ্লোর। আলো জ্বলছে লাল শেডে। দেয়ালের গা বেয়ে বয়ে যাচ্ছে শ্যাডো এক অচেনা মানুষের, যার চোখে এখন পশুতা। মেয়েটাকে গুলি করার কথা ছিল পার্টির মাঝে। ঠিক যখন আলো নিভল তখন কি থেকে কি হয়ে গেল। মেয়েটা বেঁচে গেল। নিজের চুলে হাত চালিয়ে ছিঁড়ে ফেলার মতো করে গর্জে উঠল। শেহরাজ খান। হাতের ঘড়ি ছুঁড়ে মারল দরজার দিকে। ভেতরে কাঁচ ভাঙার আওয়াজ, বাইরে নীরব আতঙ্ক। তার কণ্ঠে হঠাৎ এক অদ্ভুত ঠান্ডা হেসে উঠল। তাহলে এবার আগুনটা নিজে জ্বালাবো। দেয়ালের পাশের ক্যাবিনেট খুলে বের করলো একটা রক্ত লাল কেস। ভেতরে স্নাইপার। এনাফ গেমস। নেক্সট টাইম আই ওয়ান্ট টু মিস নেক্সট টাইম। সি ডেথ থট মাই আইস। কাচের জানালায় নিজের ছায়া দেখে এক ঝাঁকুনি দিয়ে চিৎকার করলো। নিজের হাতের তালুতে ছুরি চেপে ধরে বলল, বাঁচাবো না ওই মেয়েটা। শেহরাজের দুর্বলতা। আমি নিজের হাতে শেহবাজকে ভেঙে গড়িয়ে দিব, এমনভাবে ভাঙবো আর কোনোদিন উঠে দাঁড়াতে পারবে না। রুমের মেঝেতে গড়িয়ে পড়ল এক রক্তমাখা ছুরি। অন্ধকারে বাতাস ভারী হয়ে উঠল বারুদের গন্ধে। ঘড়িতে তখন 11টা। সুমু রুমে একা বসে আছে। সুমুর মনে একটাই ভাবনা, আজ সে সবার জন্য পায়েস রান্না করবে, বিশেষ করে তার খান সাহেবের জন্য। যেই ভাবনা সেই কাজ। সে নিচে নামলো ধীর পায়ে। শুভ্র রঙের চুড়িদার পরা, চোখে একরাশ প্রশান্তি। ড্রয়িং রুম একেবারে নিস্তব্ধ। সুমু কিচেনের দিকে পা বাড়াতে হঠাৎ সামনে এসে দাঁড়ালেন অনন্যা বেগম। চোখে শীতল দৃষ্টি, ঠোঁটে কঠিন এক প্রশ্ন। কোথায় যাচ্ছ? সুমু এক মুহূর্ত থেমে গিয়ে শান্ত কণ্ঠে বলল, পায়েস রান্না করব সবার জন্য। অনন্যা বেগমের মুখে বিরক্তির ছায়া। এই বাড়ির নতুন বৌদির রান্নাঘরে ঢোকা বারণ, তুমি এটা জানো না? সুমুর চোখে একটু হতবাক ভাব, তারপর আস্তে বলল, জানি, তবু আমি রান্না করব। তুমি শোনোনি কি বললাম? অনন্যা বেগমের গলা কড়াকড়ি হয়ে উঠল। সুমুর মুখে কাপড় নেই, শুধু গলার স্বরটা আরো কোমল হয়ে উঠল। আপনি আমার শাশুড়ি, আপনার কথার অসম্মান করিনি কখনো। তবে এই রান্না ভালোবাসা থেকে, যদি অপরাধ হয় আমি ক্ষমা চাই, কিন্তু এই রান্না আমি করবই। অনন্যা বেগম থ হয়ে গেলেন। সুমু পেছনে না তাকিয়ে সোজা রান্নাঘরে ঢুকে গেল। চুলার আগুন জ্বলে উঠল, দুধে চাল পড়ল, এলাচ দারচিনি ঘ্রাণ ছড়িয়ে পড়ল বাড়ি জুড়ে। 12টার দিকে বাড়ির গেট খুলে ভেতরে ঢুকলো শেহরাজের ব্ল্যাক মার্সিডিজ। পরনে ফর্মাল পোশাক, কিন্তু চোখে মুখে জুম্মার দিনের পবিত্রতা। গাড়ির চাবি হাতে ঘোরাতে ঘোরাতে সোজা উপরের রুমের দিকে রওনা হলো। সুমু শাওয়ার নিয়ে চুলটা ভিজে রেখে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। হালকা রোদের আলো তার মুখে পড়ে যেন মোহময়ী একটা আবেশ তৈরি করেছে। চোখে প্রশান্তি, ঠোঁটে একটুখানি হাসি। ঠিক তখনই রুমে ঢুকলো শেহরাজ। সুমুকে দেখে কয়েক সেকেন্ড থেমে গেল। টাওয়াল নিয়ে এসে ধীরে ধীরে পেছন থেকে এসে এক হাতে সুমুর ভেজা চুলে হালকা টান দিল। এই ভেজা ভেজা রাজকুমারীটা কে? সুমু ভ্রুকুচকে তাকালো। খান সাহেব, চুলে টান দেবেন না। শেহরাজ সুমুর চুল মুছতে মুছতে হেসে বলল, তোমাকে না জ্বালালে আমার ভালো লাগে না। তারপর হঠাৎ সুমুর নাকে হালকা একটা চিমটি কেটে দিল। সুমু একটু খুশি একটু রাগী গলায় বলল, আপনি কি ছেলে মানুষ নাকি? শেহরাজ হেসে কাঁধ ঝাঁকিয়ে বলল, তোমার সামনে আমি সব ভুলে যাই, এখন যাই। কথাটা বলে সুমুর চুল মুছে দিয়ে বলল, থাকো, শাওয়ার নিয়ে নামাজ পড়তে যাব। শেহরাজ ড্রেস চেঞ্জ করে টাওয়াল নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। ব্যালকনিতে দাঁড়িয়ে থাকা সুমু মুচকে এসে বলল, ছেলে মানুষটা খান সাহেব। বিকেলে নরম রোদটা জানালার পর্দা ভেদ করে ঘরে ঢুকছিল। হালকা সোনালি আলোয় ঘরটা ঠিক যেন একটা স্বপ্নের মতোই লাগছিল। শেহরাজ তখন জানালার পাশে দাঁড়িয়েছিল, হাতে কফির কাপ। সুমুর দিকে তাকিয়ে হালকা এসে বলল, সুইটহার্ট, রেডি হয়ে নাও, আজ তোমায় নিয়ে সমুদ্র দেখতে যাব, শুধু তুমি আর আমি। আমাদের বিকেলটা আজ একটু আলাদা হোক, হ্যাঁ? সুমু বেডের ওপর থেকে ফোন এনে শেহরাজের চোখের সামনে একটা একটা করে ভিডিও প্লে করে বলল,
আমি এই ভিডিওটা বানাতে চাই। শেহরাজ হালকা হাসলো। ওকে ফাইন, আইয়ুবদের আসতে বলি তাহলে। ভিডিও মেক করা হয়ে গেলে ওরা চলে যাবে। সুমো লাজুক এসে ঝটপট রেডি হয়ে নিল। একটা পার্পল রঙের চুড়িদার পরে ঠোঁটে হালকা লিপস্টিক দিয়ে চুলগুলো ছেড়ে দিল। শেহরাজ এতে চোখ সরাতে পারছিল না। সুমো শেহরাজের সামনে গিয়ে মুচকি হেসে তুড়ি মেরে বলল, দেখবেন পরে, এখন চলুন। শেহরাজ আলতো হেসে সুমোর হাত ধরে বাড়ি থেকে বের করলো। রাস্তায় দাঁড়িয়ে আছে সকলে। আইবরা 3টে গাড়ি নিয়ে এসেছে, 2টো সাদা আর একটা ব্ল্যাক। শেহরাজ আইবদের ফোনে ভিডিওটা দেখে সবকিছু বুঝে দিল। তারপর সকলে একসাথে গাড়িতে উঠে পড়ল। শেহরাজ সুমুকে নিয়ে নিজের ব্ল্যাক মার্সিডিজে উঠে ছাদ করে দিল। শেহরাজ গাড়ি স্টার্ট দিতেই সুমু উঠে দাঁড়িয়ে 2 হাত মুক্ত পাখি ডানার মতো মেলে দিল। শেহরাজ গাড়ি স্টার্ট দিতেই আইবরা গাড়ি স্টার্ট দিল। শেহরাজ সুমুর দিকে এক পলক তাকিয়ে বলল, সুইটহার্ট ভিডিও স্টার্ট করো। সুমু ফোনে ব্যাক সাইড ক্যামেরা অন করে ভিডিও স্টার্ট করলো। 4টে গাড়ি লাইন দিয়ে চলছে। প্রথমে এলো সাদা মার্সিডিজ। সুমু তার আঙুল ইশারায় গাড়িটিকে নিজের কাছে আসতে বলল। গাড়িটি কাছে আসতেই সুমু গাড়িটিকে চলে যেতে বলল। বেরিয়ে গেল একটা গাড়ি, শেহরাজের গাড়ি ওভারটেক করে। এরপরের ব্ল্যাক মার্সিডিজকে সুমু আঙুলের ইশারায় কাছে আসতে বলল। গাড়িটি একটু কাছে আসতেই সুমু আঙুলের ইশারায় গাড়িটিকে চলে যেতে বলল। ব্ল্যাক মার্সিডিজও শেহরাজের গাড়ি ওভারটেক করে বেরিয়ে গেল। এরপর চলে আবারও সাদা মার্সিডিজ। গাড়িটিকে সুমু আঙুলের ইশারায় একটু কাছে আসতে বলল। গাড়িটি কাছে আসতেই সুমুকে তার হাতের আঙুল একবার ডানে একবার বামে ঘোরালো। গাড়িটিও সুমুর আঙুলের ইশারা মতো একবার ডানে একবার বামে গেল। এরপর সুমু আঙুলের ইশারায় গাড়িটিকে চলে যেতে বলল। গাড়ি শেহরাজের গাড়ি ওভারটেক করে বেরিয়ে গেল। ক্যামেরা অফ করে সুমুর ঠোঁটে এক চিলটে হাসি নিয়ে শেহরাজের পাশের সিটে বসলো। ড্রাইভিং এর ফাঁকে সুমুর হাসি দেখে শেহরাজ বলল, হ্যাপি সুইটহার্ট। ইয়েস। সুমু ভিডিওটা শেহরাজকে দেখিয়ে বলল, দেখুন একদম পারফেক্ট। এটা তো আমি ইনস্টাগ্রামে বাসায় গিয়েই পোস্ট করব। শেহরাজ আলতো হেসে ড্রাইভিং এ মন দিল। সুমু ফোন রেখে শেহরাজের কাঁধে মাথা রেখে প্রকৃতি দেখায় মন দিল। সমুদ্রের ধারে পৌঁছাতে নরম বাতাস ওদের চুল উড়িয়ে দিল। ঢেউয়ের গর্জন যেন গান হয়ে বাজছিল, আর সে গানের প্রতিটি সুরে বাজছিল দুজনার অদৃশ্য ভালোবাসার সুর। সুমু খালি পায়ে বালির ওপর দৌড়ে গিয়ে দাঁড়ালো। পেছনে তাকিয়ে বলল, খান সাহেব আপনি আছেন? শেহরাজ ধীর পায়ে হেঁটে গিয়ে ওর পাশে দাঁড়ালো। হঠাৎ একটা ঢেউ এসে দুজনের পায়ের পাতা ছুঁয়ে গেল। সুমু একটু লাফ দিয়ে পেছনে সরে গেল। আবার শেহরাজের পাশে দাঁড়িয়ে পড়ল। এই ঢেউটাও বুঝি আপনাকে স্পর্শ করতে চাইলো? শেহরাজ মৃদু হাসলো, তবে কোনো কথাই বলল না। সুমু মৃদু হাসলো, চোখ নামিয়ে বলল, তবে আমার মতো করে তো ছুতে পারবে না। শেহরাজ সুমুর দিকে ঘুরে দাঁড়ালো। তোমার ছোঁয়ার মতো কিছুই নেই দুনিয়ায়। তারপর ধীরে হাত বাড়িয়ে সুমুর হাত ধরে দৌড়ে লাগালো। দৌড়াতে দৌড়াতে দুজন হাঁপিয়ে উঠল। তারপর দুজন একসাথে হাঁটতে লাগলো বালির ওপর। পা রেখে রেখে ঢেউয়ের ভেজা চিহ্নের পাশে ওদের ছায়া গলে যাচ্ছিল। সুমু হাত বাড়িয়ে শেহরাজের বাহু আঁকড়ে ধরল। শেহরাজ তাকালো। সুমু বলল, সমুদ্র আপনার খুব পছন্দের, তাই না? তবে বিডিতে কক্সবাজারের ওই ঘটনাতে আমার পছন্দের সমুদ্রকে তোমার জন্য অভিশপ্ত ঘোষণা করেছিলাম। সুমু অবাক হয়ে তাকালো। শেহরাজ সুমুর দিকে তাকিয়ে আলতো হেসে সুমুকে নিজের বুকে টেনে নিয়ে জড়িয়ে ধরল। ঢেউ গর্জন করলো। সূর্য একটু একটু করে ডুবতে থাকলো, আর সুমু রাজ দাঁড়িয়ে রইল। সমুদ্রের নীরবতা আর ওদের হৃদয়ের শব্দে এক হয়ে গেল সেই বিকেল। চৌধুরী গ্রুপ কর্পোরেট হেড অফিস, ওমান। রাত 11টা। ঘরটা আধো আলো। বড় কাছের জানালার ওপাশে শহরের নীরব রাস্তাগুলো ঝলমল করছে। রায়হান চৌধুরী তার অফিস চেয়ারে হেলান দিয়ে বসে, হাতে এক গ্লাস হুইস্কি, চোখে চিন্তার ছায়া। দেয়ালের পাশে দাঁড়িয়ে এক নিঃশব্দ নিরাপত্তার ছায়া। ঠিক তখনই দরজা ধীরে ধীরে খুলে যায়। প্রবেশ করে একজন সুইটেড লোক। তার নাম আসিফ, রায়হানের খুব বিশ্বস্ত একজন। আসিফ গম্ভীর গলায় বলল, বস, খুঁজে পাইনি ওকে।
লোকটা যেন হাওয়ায় মিলিয়ে গেছে। রায়হান চোখ সরিয়ে তাকায়। আমি বলছিলাম না ওটা তো সহজ হবে না। আসিফ ঝুঁকে এসে বলল, আর একটা খবর আছে, সিআইডি ডিপার্টমেন্টের এসিপি প্রশান্ত ঘোষ, উনি আপনার উপর নজর রেখেছেন। রায়হান চোখ সংকুচিত করল। প্রশান্ত ঘোষ? জি বস। ওমান শহরে গত 1 মাসে যতগুলো খুন হয়েছে সবগুলোর পেছনে আপনার নাম জড়িয়ে পড়েছে। তিনি লুকিয়ে লুকিয়ে ইনভেস্টিগেশন চালাচ্ছেন, সরাসরি কিছু করছেন না, কিন্তু ছায়ার মতো পেছনে লেগে আছেন। রায়হান ঠোঁটে হালকা হাসল। খেলা জমছে, ওনার ছায়া আমার পায়ের নিচে পড়বে সময় মতো। রায়হান ধীরে ধীরে হুইস্কির গ্লাসটা টেবিলে নামিয়ে রাখলো। চোখে তার আগুনের ঝিলিক, ঠোঁটের কোণে এক ধরনের ঠান্ডা অশুভ হাসি। গম্ভীর কণ্ঠে বলল, গাড়ি বের করো আসিফ। এই শ্বশুরবাড়ির জামাই আদরটা আজ আর খেলে চলবে না। আসিফ চোখে চমক। প্রশান্ত ঘোষের বাড়ি? রায়হান চেয়ারে উঠে দাঁড়িয়ে কোট পরতে পরতে বলল, আমার নামটা নিয়ে খুন সাথে সাথে খেতে চাই না, ভদ্রলোক ভাবে খেলা দেখাবো। আমার আর ওনার চোখে একটু রং লাগানো দরকার। কথাটা বলে বেরিয়ে গেল রায়হান। সাউন্ড এফেক্ট, গাড়ির ইঞ্জিন স্টার্ট হচ্ছে। কালো এসইউভি রেডি, চারিদিকে নিস্তব্ধতা। রায়হান তার 4 জন সিক্রেট এনফোর্সার নিয়ে বেরিয়ে পড়ল ওমানের প্রান্তে অবস্থিত প্রশান্ত ঘোষের প্রাসাদের দিকে। শহরের আলো গায়ে মেখে কালো গাড়িগুলোর ছায়া ছুটে চলল, যেন রাতের অন্ধকারে এক শিকারী যার চোখে লাল জ্বালা। প্রশান্ত ঘোষের ভিলা, ওমান, রাত 12টা। শান্ত নির্জন এলাকায় দাঁড়িয়ে রাজপ্রাসাদের মতন এক বিলাসবহুল ভিলা। চারপাশে হালকা কুয়াশা, গেটে লাগানো সিসিটিভি আর ভারী দারোয়ান। কালো এসইউভি এসে থামে, টায়ারের ঘর্ষণে ধুলো ওড়ে। দারোয়ান কপালে ভাঁজ ফেলে এগিয়ে আসে। এই রাতের বেলায় গেট বন্ধ, অনুমতি ছাড়া কেউ ঢুকতে পারবে না।